মেশিন 1 এর ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি ডেফিনিশন অফ ট্রান্সফরমার। তো সেটা শুরুতে যদি আমরা আসি, ফার্স্ট হচ্ছে ট্রান্সফরমার। A transformer is a static piece of apparatus by means of which electric power in one circuit is transformed into electric power of the same frequency in another circuit. ট্রান্সফর্মার হচ্ছে একটা স্ট্যাটিক ডিভাইস। স্ট্যাটিক বলতে আমরা সেটাকেই বুঝি যেটা স্থির। স্টেশনারি মানে হচ্ছে স্থির। এই ডিভাইসটা বা এই অ্যাপারেটাসটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফর্ম করে এক সার্কিট থেকে অন্য সার্কিটে, এবং সেটা অবশ্যই কিভাবে হবে, সেম ফ্রিকোয়েন্সি মেনটেন করে হবে। সেম ফ্রিকোয়েন্সি ইন অ্যানাদার সার্কিট, অন্য পাশেও, এ পাশে যেই ফ্রিকোয়েন্সি তে আমি সোর্সের পাওয়ার দেব, ওই পাশেও সেম ফ্রিকোয়েন্সিতে আমরা পাবো। ইট ক্যান রেজ অর লোয়ার দ্য ভোল্টেজ, এটা ভোল্টেজকে বাড়াতেও পারে অথবা কমাতেও পারে। তার মানে এটা কিভাবে করবে, সেক্ষেত্রে অবশ্যই উইথ এ করেসপন্ডিং ডিক্রিজ অর ইনক্রিজ ইন কারেন্ট। যদি ভোল্টেজ বাড়ে তাহলে কারেন্ট ডিক্রিজ হবে, যদি ভোল্টেজ কমে তাহলে কারেন্ট কমে যাবে, করেসপন্ডিংলি একটার সাথে রিলেটেড। তো এইভাবে হচ্ছে ট্রান্সফরমার কাজ করে। তো বলতে ট্রান্সফরমার একটা ডেফিনেশন, আমরা বড় ধরনের একটা ডেফিনেশন বললাম। এটাকে যদি আমরা সংক্ষেপে একটু পয়েন্ট বাই পয়েন্ট যদি দেখি, ফার্স্ট এ আসবে ইন ব্রিফ। আমি সংক্ষেপে দেখলে, ইন ট্রান্সফরমার ইজ এ ডিভাইস দ্যাট ট্রান্সফারস ইলেকট্রিক পাওয়ার। ট্রান্সফরমার হচ্ছে একটা ডিভাইস যেটা হচ্ছে কি করে, যেটা ট্রান্সফার করে ইলেকট্রিক পাওয়ারকে ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার, এক সার্কিট থেকে অন্য সার্কিটে। ইট ডাজ সো, এটা করে উইদাউট চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি চেঞ্জ না করে এই কাজটা সম্পন্ন করে। ইট অ্যাকমপ্লিশেস দিস বাই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই কাজগুলো করা হয় সাধারণত, এটা সম্পূর্ণ করে অ্যাকমপ্লিশেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে প্রপার্টি, সেটা মেনটেন করে এই কাজগুলো সম্পন্ন করে, এক সার্কিট থেকে আরেক সার্কিটে পাওয়ার ট্রান্সফার করে। হোয়ার দ্য টু ইলেকট্রিক সার্কিটস আর ইন মিউচুয়াল, দুইটা ইলেকট্রিক সার্কিট থাকে, সেটা হচ্ছে কি হবে, তারা মিউচুয়াল হবে, ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্স অফ ইচ আদার, একটা আরেকটার সাথে কোনো তার দিয়ে যুক্ত থাকবে না, তারা ম্যাগনেটিক্যালি কানেক্টেড থাকবে। তার মানে ইন্ডাকটিভ যে প্রপার্টি আমি বলতেছি, সেখানে যে ইন্ডাকটিভ প্রপার্টি, ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্স থাকবে, একটার সাথে আরেকটার যে রিলেশন সেটা কোনো কন্ডাকটিভ থাকবে না। তার মানে কোনো তার দিয়ে কানেক্টেড হবে না, কয়েল দিয়ে কানেক্টেড হবে না, কোনো মেটাল দিয়ে কানেক্টেড হবে না, বা মাঝখানে একটা দুইটা কয়েলের মাঝে একটা ডিফারেন্স থাকবে। তারা কিন্তু এই ডিফারেন্সের মাঝখানে একটা মিউচুয়াল ইন্ডাকটিভ ইনফ্লুয়েন্সের কারণে ইলেকট্রিক সার্কিট, দুইটা ইলেকট্রিক সার্কিটের মধ্যে এই কাজটা ঘটে থাকবে, মানে পাওয়ার ট্রান্সফর্ম বা পাওয়ার ট্রান্সফারটা ঘটে থাকবে। আচ্ছা, তো ট্রান্সফার থেকে আমরা বলতেছি, আসলে ট্রান্সফার না, শব্দগুলো আসলে আমাদের উচ্চারণগুলো এমন যে আমরা অনেক সময় ট্রান্সফার নিয়ে একটু দু একটা মজার কথাই বলি। অনেক সময় আমরা শুনে থাকি গ্রাম বাংলায়, বা অনেক মানুষই, আমরা গ্রাম কি শহর, অনেকের মুখেই আমি শুনেছি যে এটাকে বলা হয় ট্রান্সমিটার, বলে ট্রান্সমিটার বাস্ট হয়েছে, হ্যাঁ, আবার গ্রামে বলে ট্রান্সমিটার। তো বিভিন্ন ধরনের শব্দ ইউজ করে, আসলে শব্দটা হবে ট্রান্সফরমার। যাই হোক, একটু কথার ফাঁকে একটু কথা বলে নিলাম। তো ট্রান্সফরমারটা আসলে এর সাথে পরিচিত না এরকম কেউই খুব কম, যে প্রত্যেকটা মানুষই ট্রান্সফরমারের সাথে মোটামুটি পরিচিত, সে পড়াশোনা করুক আর না করুক। একটা ঘরে যদি একটা আমি টিভি, ইলেকট্রনিক জিনিসপত্র, অথবা একটা ঘড়ি, একটা মোবাইল, যেটা অথবা আমাদের যে কোনো ইলেকট্রিক রেডিও, ঘরের যে কোনো আসবাবপত্র ভাঙলেও এর মধ্যে একটা ট্রান্সফরমার পাওয়া যায়। এমনকি একটা ছোট্ট বাসায় চার্জার লাইট বা তার মধ্যে একটা ট্রান্সফরমার আছে। তো ট্রান্সফরমারের সাথে সবাই মোটামুটি পরিচিত। যাই হোক, একটু কথা একটু গল্প করে নিলে সবার জন্য সুবিধা হয় বুঝতে। তো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার, ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, এটা অনেকেই আমরা মোটামুটি অলরেডি জানি, তারপরেও আমি কিছুটা এখানে দেওয়ার চেষ্টা করেছি।
তো দ্য ফিজিক্যাল বেসিস অফ এ ট্রান্সফরমারের যে গঠনগত যে ভিত্তি সেটা কিন্তু মিউচুয়াল ইন্ডাকশন বিটুইন টু সার্কিট লিঙ্কড বাই এ কমন ম্যাগনেটিক ফ্লাক্স। কমন যে একটা ম্যাগনেটিক ফ্লাক্স, যেমন এখানে আমরা সরাসরি চলে আসি ট্রান্সফরমারের যে সিম্পল যে গঠনটা, সেই গঠনের দিকে তাকালে, সেই ফরমেশন তাকালে দেখা যাচ্ছে এখানে একটা সোর্স দেওয়া হয়েছে, কয়েলের দুইটা প্রান্ত, এই যে কয়েলটা এখানে এই সাইডে পেঁচানো, এইটা হচ্ছে লেমিনেটেড কোর থাকবে। লেমিনেটেড কোরের সাথে আমরা অলরেডি পরিচিত, অনেকগুলো পাতলা পাতলা শীট করে তারপর একটা বড় কোর তৈরি করা হয়। তার এই পাশটায় আমরা যদি সোর্স লাগাই, যে এই পাশে সোর্স লাগাবো তার নাম হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং। যেই পাশ থেকে আমরা লোডে সাপ্লাই নিব বা লোডে এনার্জিটা, সাপোজ এই সার্কিট থেকে এই সার্কিটে যে এনার্জি আসতেছে সেই এনার্জিটাকে রিসিভ করব, সেই ওয়াইন্ডিংটাকে বলতেছি সেকেন্ডারি ওয়াইন্ডিং। আর দুইটা কয়েলের মাঝখানে কিন্তু কোনো তার দিয়ে যুক্ত না, এর মাঝখানে কিন্তু বাতাস দেখতে পাচ্ছি, তার মানে এটার মধ্যে কোনো কিছুই নাই, কোনো মেটালও কানেক্ট নাই, তারও কানেক্ট নেই, এর পাশের কারেন্ট দিচ্ছি অন্য পাশে চলে যাচ্ছে, কি আজব। যাই হোক, তো এখন এটা কিন্তু কিভাবে হচ্ছে, এই কয়েলটা যখন ফ্লাক্স, আমি এখানে এসি ভোল্টেজ সোর্স দিতে হবে, এটা কিন্তু মাস্ট, এসি ভোল্টেজ সোর্স না দিলে কিন্তু কখনোই এখানে কোনো ফ্লাক্স তৈরি হবে না, সেই অল্টারনেটিং ফ্লাক্স লাগবে আমাদের, লিনিয়ার ফ্লাক্স হলে হবে না। তো অল্টারনেটিং ফ্লাক্স সাধারণত আমরা পাবো যে এই ভোল্টেজ সোর্সটা দিক পরিবর্তন করে, একবার পজিটিভ একবার নেগেটিভ এরকম সোর্স লাগবে। তো এরকম একটা সোর্স দিলে এখানে অল্টারনেটিং ফ্লাক্স আসবে, আর অল্টারনেটিং ফ্লাক্সের ফলে মিউচুয়াল ইন্ডাকশন, এই যে ইন্ডাকশনের ফলে এই যে ফাই এম, এই ফাইটা আবার এখানে এই কয়েলকে কাট করবে, এখানের যে ফ্লাক্সের কারণে এই ফ্লাক্সটা এইটাকে কাট করলে এই ফ্লাক্সের মধ্যে ইন্ডাকটিভ প্রপার্টির কারণে সেখানে আবার একটা, এখানে যদি আমরা ভোল্টমিটার ধরি, এটা লোড খুলে রেখে, তাহলে কোনো লোড যদি খোলা থাকে তাহলে কোনো কারেন্ট পাস হবে না, জাস্ট কিন্তু ভোল্টেজটা কিন্তু পাবো। এটা হচ্ছে আমরা একটা বিষয়, যে এখানে যা যা বলা আছে মোটামুটি আমার কিন্তু বলা শেষ, তারপরও আমি একটু সবগুলো বলে যাচ্ছি। ইন ইটস সিম্পলেস্ট ফর্ম ইট কনসিস্ট টু ইন্ডাকটিভ কয়েল, দুইটা ইন্ডাকটিভ কয়েল থাকবে, হুইচ আর ইলেকট্রিক্যালি সেপারেটেড, দ্বারা ইলেকট্রিক্যালি সেপারেটেড, তার মানে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই, বাট ম্যাগনেটিক্যালি লিঙ্ক, তারা কিন্তু দুইটাই হচ্ছে ম্যাগনেটিক্যালি লিঙ্ক। ম্যাগনেটিক্যালি লিঙ্কেজ মানেই হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন বা এই যে ফ্লাক্সের মাধ্যমে কানেক্টেড থ্রু এ পাথ অফ লো রিলাক্টেন্স। লো রিলাক্টেন্স একটা পাথ বলতে আমরা বুঝি এই কোডটা, এই কোডটার মাধ্যমে এটা যুক্ত আছে, যেটার মধ্যে রিলাক্টেন্স খুবই কম, অথবা কোর ছাড়াও যদি আমরা চিন্তা করি এখানে এয়ার গ্যাপটা অনেক কম থাকে, লো রিলাক্টেন্স বলতে পারি। তো অ্যাজ শোন ইন ফিগার, এটা ফিগারে দেখানো হয়েছে, দ্য টু কয়েলস পোজেস হাই মিউচুয়াল ইন্ডাকটেন্স, এই দুইটা কয়েল অবশ্যই অনেক বেশি মিউচুয়াল ইন্ডাকটিভ যে প্রপার্টি বা ইন্ডাকটেন্স এটা থাকতে হবে, তাহলে কি হবে, এটা তাহলে ভালো ফ্লাক্স আউটপুট দিতে পারবে, মিউচুয়াল ফ্লাক্স যেটা আমরা প্রয়োজন আমাদের। ইফ অন কয়েল ইজ কানেক্টেড টু এ সোর্স অফ অল্টারনেটিং ভোল্টেজ, যদি একটা কয়েল কানেক্ট থাকে সোর্সের সাথে, অ্যান্ড অল্টারনেটিং ফ্লাক্স ইজ সেট আপ, তাহলে এখানে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হবে ইন দ্য লেমিনেটেড কোর, এই কোরের মধ্যে দিয়ে একটা ফ্লাক্স তৈরি হবে, মোস্ট অফ হুইচ ইজ লিঙ্কড উইথ দ্য আদার কয়েল, এই যে ম্যাক্সিমাম ফ্লাক্সটা কোরের মধ্যে দিয়ে গিয়ে এটা কোথায় কানেক্ট করবে, সেটা সেট আপ হবে বাই দ্য লেমিনেটেড কোরের মধ্যে সেট আপ হওয়ার পরে সেটা লিঙ্ক করবে, এখানে মোস্ট অফ হুইচ ইজ লিঙ্কড উইথ দ্য আদার কয়েল, অন্য কয়েলকে লিঙ্ক আপ করবে কিভাবে, ফ্লাক্সের মাধ্যমে, ইন হুইচ ইট প্রডিউসেস মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ, এর মাধ্যমে এই পাশে একটা মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ, যেটা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা আমরা জানি E = mdi/dt, এই প্রপার্টি বা এই ল মেনটেন করে এই পাশে একটা ভোল্টেজ বা ইএমএফ জেনারেট হবে। ইফ দ্য সেকেন্ড কয়েল সার্কিট ইজ ক্লোজ, যদি সেকেন্ড সার্কিটটা ক্লোজ থাকে, সাপোজ লোড লাগানো থাকে, তাহলে একটা কারেন্ট ফ্লো হবে, আর যদি ইলেকট্রিক এনার্জি তখন ট্রান্সফার হবে, তখন এখানে ইলেকট্রিক এনার্জি টোটালি ম্যাগনেটিক্যালি ইন্টারলি ম্যাগনেটিক্যালি ফ্রম ফার্স্ট কয়েল টু সেকেন্ড কয়েলে এভাবে কি হবে, এনার্জি বা পাওয়ার যেটাই বলি না কেন ট্রান্সফার হবে। তো ফার্স্ট কয়েল যেটার মধ্যে আমরা সোর্স লাগানো থাকে, ইলেকট্রিক এনার্জি ইজ ফেড, যেখানে এসি সাপ্লাই মেইনটা দেওয়া হয়, কানেকশন দেওয়া হয়, ফেড করা হয়, সেটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং, আর যেখান থেকে হচ্ছে আমরা এনার্জি ইজ ড্রন আউট, এনার্জিকে আমরা রিসিভ করব, সেটার নাম, সেই পার্টটার নাম হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। আচ্ছা, তো নেক্সট আমরা আসি আইডিয়াল ট্রান্সফর্মার। আইডিয়াল ট্রান্সফর্মার বলতে আসলে সেই ট্রান্সফর্মারকেই বোঝায় যে ট্রান্সফর্মারে কোনো লস নাই, এটা হচ্ছে সহজ বাংলা কথা।
তো এখন কোনো লস নাই এরকম তো কোনো ট্রান্সফরমার হতে পারে না, তার মানে এটা একটা কাল্পনিক ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার বাস্তবে সম্ভব না, কিন্তু আমরা এটাকে অবশ্যই এই কারণে চিন্তা করব যাতে আমরা আহ, যে রিয়েলিটি বা রিয়েল যে ট্রান্সফরমার তার সাথে এটার একটা কম্পেয়ার করতে পারি, যাতে আমরা রিয়েল ট্রান্সফরমারে লস কমিয়ে আনতে পারি, তার পারফরমেন্স উন্নত করতে পারি, এর সাথে কম্পেয়ার করে আমরা এগিয়ে যেতে পারি, যে আমাদের আরো কত ভালো পারফরমেন্স নিতে পারি সেটা আমরা এখান থেকে নেব, এটার সাথে কম্পেয়ার করে। এই জন্য আমাদের আইডিয়াল ট্রান্সফরমার জানা দরকার। তো আইডিয়াল ট্রান্সফরমার ইজ অ্যান ইমাজিনারি ট্রান্সফরমার, ইমাজিনারি মানে কাল্পনিক, কাল্পনিক। তো এটা মানে কাল্পনিক ট্রান্সফরমার হুইচ হ্যাজ নো কপার লস, কোনো কপার লস থাকবে না, নো ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, যেহেতু আই স্কয়ার আর লস তাহলে আর থাকবে না, তার মানে কোনো ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স থাকবে না। নো আয়রন লস ইন কোর, কোরের মধ্যে হিস্টেরেসিস লস, ইডি কারেন্ট লস থাকবে না। নো লিকেজ ফ্লাক্স, কোনো ফ্লাক্স লিক হবে না, তার লিক হবে না বলতে এখানে লিকেজ ফ্লাক্স বলতে বোঝায় যেই ফ্লাক্সটা শুধুমাত্র এই কয়েলের ভিতরেই ঘুরতে থাকবে, যেটা এইটার সাথে লিঙ্ক আপ করবে না, তার মানে পরবর্তী কয়েলের সাথে লিঙ্ক আপ করবে না সেটা। সাপোজ এর কয়েলটা এর মধ্যেই ঘুরতে থাকবে, এখানেই লিকেজ ফ্লাক্স বলতেছি, যা হোক। তো এটাও থাকবে না, মানে এটা মানে টোটাল লস, যেহেতু আমার এখানে মিউচুয়াল লাগবে, এখানে শুধুমাত্র নিজের মধ্যে ঘুরলে হবে না, তাহলে মানে এই লিকেজ ফ্লাক্সও থাকবে না। তাহলে ইন আদার ওয়ার্ডস অ্যান আইডিয়াল ট্রান্সফরমার গিভস আউটপুট পাওয়ার এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ইনপুট পাওয়ার। সহজ কথা, ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার এখানে একদম সমান হবে। তার মানে একদম ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার সমান হবে, ইনপুট এবং আউটপুটে সমান হবে, এরকম ট্রান্সফরমার চিন্তা করাই কষ্ট। যাই হোক, এটা টোটালি বাস্তবতা সম্পন্ন কোনো বাস্তব সম্পন্ন কিছু না, এই জন্য ইট ইজ ইম্পসিবল টু হ্যাভ সাচ এ ট্রান্সফর্ম, এরকম ট্রান্সফর্ম হওয়া অসম্ভব বাস্তবে, ইন প্র্যাকটিস বাস্তবে অসম্ভব। তো এটা কিন্তু একটা বুঝতেই পারতেছি, ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার সমান যদি হয় তাহলে এফিসিয়েন্সি আইডিয়াল ট্রান্সফর্মার কত, 100%, 100% এফিসিয়েন্সি হবে, যেহেতু এর কোনো লস নাই। আচ্ছা, বাট আইডিয়াল ট্রান্সফর্মার মডেল মেক্স প্রবলেমস ইজিয়ার। কেন আমরা আইডিয়াল ট্রান্সফর্মার কাজ করতেছি? কারণ এটা হচ্ছে আমাদের প্রবলেমগুলোকে সহজ করে দেয়। আচ্ছা, এখানে এইগুলো আমাদের একটা ভেক্টর ডায়াগ্রাম দেখানো আছে, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। আমরা জানি এটা যেহেতু একটা ইন্ডাকটিভ প্রপার্টি মেনটেন করে, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি হয়, কারেন্ট সাধারণত ল্যাগ হয়, এবং পিওর ইন্ডাক্টরের চিন্তায় যদি করি, ভোল্টেজ 90 ডিগ্রি লিড হয়, কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ হয়, আমরা দুইভাবেই বলতে পারি। তাহলে কারেন্টটা যদি আমরা রেফারেন্স ধরি, তাহলে ফার্স্ট একটা রেফারেন্স আমরা ধরলাম ইআই, এটাকে আমরা বলতে পারি এখান দিয়ে আমি যে কারেন্টটা সোর্স থেকে দিয়েছি সেটা, আর এর পরিবর্তে আমরা লিড কারেন্ট, লিড ভোল্টেজ যেটা 90 ডিগ্রি আগে পাবো সেটা হচ্ছে ভোল্টেজ V1। তো V1 এবং E1 এর ক্ষেত্রে আমরা দেখতেছি এইখানে যে ভোল্টেজ, এখানেও সেম ভোল্টেজ পাবো। এখন কয়েলটা পোলারিটি অনুযায়ী, কয়েলটা পেঁচানো বা কারেন্ট ঢুকতেছে বা বের হচ্ছে, এরকম একটা পোলারিটি সিস্টেম মেনটেন করে। তো এর কারণে এই পাশে যে ভোল্টেজটা দেব, এখানে ভোল্টেজটা অবশ্যই কি হবে, দিক পরিবর্তন করবে। তার মানে এটা যদি প্লাস, এখানে যদি সাপোজ 10 ভোল্ট দেই, এখানে গিয়ে সাপোজ যদি তৈরিও হয়, আমি যদি কয়েল সংখ্যা সমান রাখি তাহলে -10 সাপোজ E2, তাহলে এটা এইটাই বোঝাচ্ছে যে V1টা যদি উপরের দিকে হয়, E2টা নিচের দিকে। E1টাও হচ্ছে আমার এখানে কয়েলের বিপরীত দিকে আমরা দেখাবো, কারণ E1টা হচ্ছে এখানে যে ভোল্টেজটা এই কয়েলের এই দুই সাইডে, সেটা এখানে মিউচুয়ালি ইনডিউসড হচ্ছে, তো এই জন্য এটাও হচ্ছে বিপরীত দেখাচ্ছি। তো বিপরীত দেখাচ্ছি যে V1 এর বিপরীত, হ্যাঁ, V1 এর বিপরীত, বিপরীত কতটুকু বিপরীত, 180 ডিগ্রি, যেহেতু -E2, V1 -E2 যদি হয় তাহলে কি -E2, তাহলে 180 ডিগ্রি ডিফারেন্স, হ্যাঁ, এই জন্য। যাই হোক, এটা আমাদের পরবর্তী ভেক্টর ডায়াগ্রাম দেখলে আমরা তখন বুঝবো। আর এখানে দেখানো হচ্ছে এটা হচ্ছে এটা, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি কারেন্টের ইকুয়েশন আছে, এটা এখানে E1 এর ইকুয়েশন এইটা, আর E2 এর ইকুয়েশন। E2 যেহেতু ভোল্টেজ, E2 এটা হচ্ছে E2 এর ভোল্টেজ, আর E1টা হচ্ছে এই পাশের ভোল্টেজটা। এটাকে জাস্ট এখানে গ্রাফিক্যালি আমরা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। আইডিয়াল এবং প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার মধ্যে একটা কম্প্যারিজন নিয়ে আসছে, আইডিয়াল ভার্সেস প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার। প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার এর কথা জানি, এর মধ্যে প্রচুর পরিমাণে মানে কি লস আছে, সহজ কথা।
তো আইডিয়াল ট্রান্সফর্মার কি হবে? আইডিয়াল ট্রান্সফর্মার সহজ কথা, এর মধ্যে কোনো লস নাই। এর মধ্যে লস কি নাই একটু যদি ভেঙে বলি সেই কথা এখানে আবার রিপিট করছে যে আইডিয়াল ট্রান্সফর্মার আইডিয়াল হবে যখন নিচের প্রপার্টিগুলো স্যাটিসফাই করবে। কি কি প্রপার্টি আবার বলেও দিয়েছে, কোনো ট্রান্সফর্মার আইডিয়াল হতে পারবে না। আচ্ছা যাই হোক, এটা কোনো লস নাই, এটা রেজিস্ট্যান্স জিরো, ফ্লাক্স নেই, তারপর এটা স্মল কারেন্ট লাগে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করার জন্য। এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফর্মারের বৈশিষ্ট্য। আচ্ছা তাহলে প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার কি? প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মারের সহজ কথা বলবো, এটা তাহলে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স জিরো আর এটা ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স আছে, হ্যাজ ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স, এটা ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স আছে, সাম লিকেজ ফ্লাক্স, এর ফ্লাক্স নাই কিন্তু এর ফ্লাক্স আছে, এর লস নাই কিন্তু এর লিড বিট লসেস এখানে ভালো পরিমাণে মানে মোটামুটি ভালো লস আছে। আচ্ছা যাই হোক, এখানে সার্ভিসের উপরে ডিপেন্ড করে ট্রান্সফরমার যে সার্ভিস দেয়, ডিস্ট্রিবিউশন সাইড আর ট্রান্সমিশন সাইড, দুইটা সাইড আছে আমাদের পাওয়ার ট্রান্সফর্ম করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের যদি সার্ভিসের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করতে পারি, একটা নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, একটা নাম হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার আমরা অহরহ দেখে থাকি। পাওয়ার ট্রান্সফর্মার দেখতে হলে আমাদের একটা সাবস্টেশন, পাওয়ার প্লান্ট আর বড় ইন্ডাস্ট্রি অথবা বড় কোনো জেনারেশন সাইট বা ট্রান্সমিশন যে পয়েন্ট, বিভিন্ন সাবস্টেশন আছে সহজ কথা, সেখানে আমরা দেখতে পারবো। এখানে পুরোপুরি ভিউটা আসে না, কারণ পাওয়ার ট্রান্সফর্মারগুলো সাধারণত অনেক বড় হয়। এগুলো যেহেতু ক্যাপাসিটি বেশি তাহলে এর আয়তনও বড় হবে, অনেক লার্জ ক্যাপাসিটি থাকে। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার দেখা যায় টু পোল মাউন্টেড, দুইটা পোলের মাঝখানে দিয়ে দিচ্ছে, এটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, এইগুলো আমরা দেখেছি অনেক। তো আমরা এগুলো নিয়ে বিশদ আলোচনা নেক্সট এগুলোর প্রত্যেকটা কাজগুলো বলবো। আচ্ছা, ট্রান্সফর্মার আরো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোর টাইপ এবং শেল টাইপ। আচ্ছা, কোর কি আর শেল কি? কোর এখানে একটা কোর টাইপ এবং শেল টাইপের বিশদ বর্ণনা আমরা দেব, জাস্ট প্র্যাকটিক্যাল ভিউ আনার জন্য দুটো ছবি আনা হয়েছে। এটা হচ্ছে শেল টাইপ, এটা জাস্ট বোঝা যাচ্ছে এখানে মাঝখানে এটা একটা কোর সিস্টেম, তার মাঝখানে কয়েলটা দুই সাইডে ভিতরে এরকম ভাবে পেঁচানো আছে। তো এটা হচ্ছে শেল টাইপ। আর কোর টাইপটা দেখা যাচ্ছে এটা একটা লিম্ফ, এটা একটা লিম্ফ, বা এটা একটা আমরা পায়ের মতনও বলতে পারি, যে তিনটা অপশন, এটা থ্রি ফেজ বলতে পারি, একটা ফেজ, দুইটা ফেজ, তিনটা ফেজ, তিনটা ফেজেই আমরা পেঁচাবো। সাধারণত কোর টাইপটা হাই ভোল্টেজ এর জন্য ব্যবহার করে থাকি, থ্রি ফেজ। এটা সাধারণত লো ভোল্টেজ, আমরা সাধারণত অনেক ছোট লাইট, ব্যাটারি, লাইট, ইলেকট্রনিক যন্ত্রপাতি, সেখানে সাধারণত শেল টাইপ দেখে থাকি। কোর টাইপটা হাই ভোল্টেজ বা আমাদের ডিস্ট্রিবিউশনে বেশি হাই ভোল্টেজ লাগলে তখন এটা এরকম ব্যবহার করি। তারপরে ট্রান্সমিশনে ব্যবহার করি, সাবস্টেশন, এগুলো কোর টাইপ হয়। আর শেল টাইপ সাধারণত আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতিতে যেটা দেখি সেটা এই ফর্মে হয়, আমরা এগুলো দেখেছি। আচ্ছা যাই হোক, কোর টাইপ ট্রান্সফর্মার ইন দিস অন ম্যাগনেটিক সার্কিট, এখানে কোর টাইপ ট্রান্সফর্মারের কনস্ট্রাকশনে বলছে এটার ক্ষেত্রে একটা অন ম্যাগনেটিক সার্কিট, একটা ম্যাগনেটিক সার্কিট থাকবে এবং সিলিন্ড্রিক্যাল কয়েল আর ইউজ নর্মালি এল এবং টি শেপড। লেমিনেশনের লেমিনেশন হবে এল এবং টি শেপের ব্যবহার করা হয়, এবং এটার ম্যাগনেটিক সিলিন্ড্রিক্যাল কয়েল ব্যবহার করা হয়। হ্যাঁ, তো commonly primary winding would on limb while secondary on the other, but performance will be reduced। এখানে যদি দুইটা আলাদা আলাদা লিম্ব কাকে বলে, এটা একটা লিম্ব, সাপোজ এটা একটা লিম্ব, মানে আমি এখানে একটা কয়েল পেঁচালাম, আবার এখানে একটা লিম্ব, এটা একটা কয়েল পেঁচানো সিস্টেম। তো আমি যদি এখানে কয়েলটা পেঁচাই আর এখানে পেঁচাই তাহলে কিন্তু আমাদের পারফরমেন্স অনেক কমে যায়। যদি এরকম হতে পারে এক লিম্বের উপরে বা নিচে আমরা যদি এরকম পেঁচাতে পারি তাহলে পারফরমেন্সটা খুব ভালো হয়, কারণ রিল্যাকটেন্সটা কমে যায়, রিয়াক্টেন্সটা আমাদের রিয়াক্টেন্স বা যেটা বলি না কেন, ম্যাগনেটিক প্রপার্টিটা অনেক উন্নত হয়। যাই হোক, টু গেট হাই পারফরমেন্স অনেক হাই পাওয়ার জন্য ইট ইজ নেসেসারি দ্যাট দ্য টু ওয়াইন্ডিং শুড বি ভেরি ক্লোজ টু ইচ আদার। পারফরমেন্স ভালো হওয়ার জন্য কয়েল ওয়াইন্ডিং দুটা খুব যত কাছাকাছি হওয়া যায়, তার মানে এই না যে এটার মধ্যে অনেক হিউজ ডিস্টেন্স রাখবো, আমি 10-15 হাত ডিস্টেন্স রাখবো কয়েলে আর পাওয়ার চলে যাবে, এমন না। বিষয়টা হচ্ছে যে এদের মধ্যে কোনো ইলেকট্রিক্যালি কানেক্টেড রাখবো না ওয়্যার দিয়ে বা ওটার গায়ের সাথে লাগিয়ে রাখবো না, কিন্তু এটা যতটা কাছে হবে তত ফ্লাক্সগুলো তত বেশি যাতায়াত করতে পারবে বা মিউচুয়ালি এটা একটা একটার সাথে
কি হবে, মিউচুয়ালি একটার সাথে লেগে যেতে পারবে, মিউচুয়ালি তারা কানেক্টেড হতে পারবে। যাই হোক, এখানে আমরা লেমিনেশনটা দেখেছি। আমরা সাধারণত জানি এগুলো সাধারণত লোহার পাত থাকে, সেগুলোকে কেটে কেটে বিভিন্ন শেপ দেওয়া হয়। তো এটা হচ্ছে কোড টাইপটার এল শেপ, আমরা বলছি এল শেপ আর একটা ইউ। তো এই যে এল শেপ দুইটা কাটে এইভাবে কানেক্ট দেওয়া হয়, এরকম ভাবে একটা শেপ কেটে তারপরে এভাবে কানেক্ট দেওয়া হয়, এটা হচ্ছে ইউআই লেমিনেশন। শেল টাইপটা দেখায় রাখি, ইআই লেমিনেশন আর ই লেমিনেশন। আমরা লেমিনেশনটা দেখলাম। এরপরে শেল টাইপ কনস্ট্রাকশন কি হবে? আচ্ছা, শেল টাইপের কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইন দিস টাইপ অফ টু ম্যাগনেটিক সার্কিট আর ইউজ। এখানে দেখি, এখানে কিন্তু এটা একটু ঘুরায় যদি দেখি আমরা ডান দিকে রোটেট করে, আপনার চিন্তা করেন যে এখানে একটা কয়েল বাঁচানো, এখানে একটা কয়েল, এখানে এই যে তিনটা অবস্থা, তার মানে এখানে এটা একটা ম্যাগনেটিক সার্কিট, এটা একটা ম্যাগনেটিক সার্কিট, এখানে দুইটা ম্যাগনেটিক সার্কিট ব্যবহার করে থাকি। আর আগেরটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে যেটা কোডটা একটু আগে দেখালাম, সেটা সাধারণত আমরা একটা সার্কিট বলতেছি। হ্যাঁ, এটার মধ্যে একটা সার্কিট আমরা পেঁচানো, তো এখানে কিন্তু দুইটা সার্কিট আমরা পেঁচাতে পারবো। দুইটা সার্কিট আমরা এখানে ব্যবহার করি, এখানে একটা সার্কিট ব্যবহার করি। কোড টাইপটা সাধারণত এখানে মাঝখানে যে আমরা শেপ দিয়ে থাকি সেটা পেঁচায় থাকি। তো এটা একটা সার্কিট, এটা আগেই বলছি, এই যে অন ম্যাগনেটিক সার্কিট। আর এটার ক্ষেত্রে দুইটা টু ম্যাগনেটিক সার্কিট আর ইউজ। আচ্ছা, ওয়াইন্ডিং ইজ ওন্ড অন সেন্ট্রাল লিম্ব। শেল টাইপের ক্ষেত্রে এই যে মাঝখানটায় হচ্ছে ওয়াইন্ডিংটা পেঁচানো হয়, এটা হচ্ছে সেন্ট্রাল লিম্বে, লিম্ব বলা হয়, এগুলো একটা লিম্ব। আচ্ছা, ফর দ্য সেল টাইপ, এখানে শেল হবে, shell type each high voltage winding is lie between two voltage portion sandwiching the high voltage winding। সাধারণত হাই ভোল্টেজ ওয়াইন্ডিং গুলো দুইটা ভোল্টেজ যে পোরশন আছে সেটার মধ্যে কি থাকবে, স্যান্ডউইচ। আমরা স্যান্ডউইচ দেখছি যে একটার উপর একটা লেয়ার থাকে। সাধারণত এখানে যদি প্রথমে লো ভোল্টেজ দেওয়া হয়, তারপরে উপরে হাই ভোল্টেজ, আবার লো ভোল্টেজের উপরে হাই ভোল্টেজ, এরকম ভাবে আমরা সাধারণত পেঁচায় থাকি। এই জন্য আমরা বলতেছি যে এটা স্যান্ডউইচিং থাকবে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং দিয়ে, দুইটা ভোল্টেজ পোরশন দিয়ে। যাই হোক, সাব ডিভিশন অফ ওয়াইন্ডিংস রিডিউসেস দ্য লিকেজ ফ্লাক্স। যদি আমরা ওয়াইন্ডিং গুলোকে ডিভিশন করতে পারি, এক জায়গায় না রেখে যদি আমরা এই যে তিনটা লিম্বে দিচ্ছি, তাহলে সাব ডিভিশন, এই যে ডিভিশন করছি, এই কারণে আমাদের লিকেজ ফ্লাক্সটা কমে যাবে, এবং গ্রেটার নাম্বার অফ সাব ডিভিশন লেসার দ্য রিঅ্যাক্টেন্স, এবং আমাদের রিঅ্যাক্টেন্সটা কম হবে। দিস টাইপ অফ কনস্ট্রাকশন ইজ ইউজড ফর হাই ভোল্টেজ। এই টাইপের কনস্ট্রাকশন সাধারণত হাই ভোল্টেজে ব্যবহার করে, আমি আগেই বলছি এই ধরনের কনস্ট্রাকশন হাই ভোল্টেজে ব্যবহার করে থাকে। আচ্ছা, শেল টাইপের ক্ষেত্রে আমরা দেখছি, তো এখন আবার একটু দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছি শেল টাইপ, অথবা আমরা এখানে দেখি এই যে কোর, আমরা যদি এটার ক্ষেত্রে দেখি, কোর টাইপ ট্রান্সফরমারের যে একটা সেকশন এখানে নিচ্ছি, আর এটা হচ্ছে একটা শেল টাইপের। তো আমরা কোর টাইপ দিয়ে একটা জিনিস বুঝি, যে এখান থেকে আমি একটা জিনিস দেখানোর উদ্দেশ্য ছিল যে আমাদের প্রথমে এই যে কোর, এটা তো কোরটা ল্যামিনেটেড কোর হবে, তো এই কোরের সাথে ওয়াইন্ডিংটা পেঁচায় দেব না, তাহলে কি হবে, কোরটা নিজেই ফ্লাক্সের মধ্যে ফ্লাক্স কোরটা এমন হয়ে যাবে যে এটাই হচ্ছে কারেন্ট প্রবাহ করতেছে। কারণ কোরটা তো আমরা কাঠ দিয়ে বানাবো না, সাধারণত একটা মেটাল শিট দিয়ে বানাবো, তাহলে মেটাল শিট কারেন্ট প্রবাহ করবে। তো এর মধ্যে দিয়ে কারেন্ট চলে গেলে এ নিজে যদি কন্ডাকশন প্রপার্টি বহন করে, মানে এর মধ্যে কারেন্ট যায়, তাহলে পুরো কোরটা কারেন্ট হয়ে যাবে, এটা আমাদের জন্য বেয়ার করা কষ্ট। তখন আই স্কয়ার আর লস গুলো হতে থাকবে, অযথা কেন আমি কারেন্ট লস করব। তো যাই হোক, এই জন্য আমরা প্রথমে কি করব, একটা লেয়ার দিয়ে নেব, সেই কাগজ দিয়ে, সাপোজ আমরা ইনসুলেশন যে পেপার আছে সেই পেপার দিয়ে এটাকে পেঁচিয়ে নিলাম, এরপরে ওয়াইন্ডিং এই লেয়ারের উপরে, তারপরে আমরা লো ভোল্টেজ ওয়াইন্ডিংটা পেঁচাবো। লো ভোল্টেজ ওয়াইন্ডিং আমরা অনেকেই ভুল ধারণা করি যে একটা ওয়াইন্ডিং যখন পেঁচাই তখন এর উপর আবার একটা ওয়াইন্ডিং এর প্যাচ পড়ে। তো একটা ওয়াইন্ডিং থেকে আরেকটা ওয়াইন্ডিং এর প্যাচ এর মধ্যে সাধারণত আমরা মনে করি যে এটা একটার সাথে লেগে আছে, আসলে লেগে থাকে না। সাধারণত পুরো কয়েলটা এমন একটা মেটালের মধ্যে ডুবিয়ে তারপর ওঠানো হয় যাতে কয়েলটার উপর একটা লেয়ার পড়ে যায়, সেই লেয়ারটাই একটা ইনসুলেশন হিসেবে কাজ করে। কারণ ওটা চোখে দেখা যায় না, এত সূক্ষ্ম যে মনে হবে সাপোজ ওই কালারেরই ওই রঙেরই তারেরও বা আমরা যে কপার ইউজ করি সেই কপারের রঙেরই একটা প্রলেপ থাকে, তো আমরা তখন আর আইডেন্টিফাই করতে পারি না যে এটা কি উপরে লেয়ার আছে কিনা। তো এরকম একটা লেয়ার থাকে যাতে একটা কয়েল আরেকটা কয়েলের সাথে উপর দিয়ে গেলেও কোনো কি হবে না, একটার সাথে লাগবে না। তো এইভাবে দেওয়ার পরে আমরা লো ভোল্টেজ ইনসুলেশন দেব, তারপরে লো ভোল্টেজ ওয়াইন্ডিং দেব। হ্যাঁ, এরপরে কি দেব,
এরপরে আবার পেপার দেব, আবার পেপার দিয়ে হাই ভোল্টেজ ইনসুলেশন বলে, এই যে পেপারটা দেবো সেটার নাম হাই ভোল্টেজ ইনসুলেশন দেবো। এরপরে আবার হাই ভোল্টেজ ওয়াইন্ডিং বাঁচাবো। তাও সহজ কথা, লো ভোল্টেজ ওয়াইন্ডিং হবে কোরের সবচেয়ে নিকটে, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং হবে কোর থেকে সবচেয়ে দূরে। তার মানে লো ভোল্টেজ ওয়াইন্ডিং ভিতরে, হাই ভোল্টেজ ওয়াইন্ডিং বাইরে পেঁচাতে হয়। এখন কেন করা হয় হাই ভোল্টেজ ওয়াইন্ডিং বাইরে পেঁচাতে হয়? এই কারণে যে আমার ইনসুলেশনটা অল্পতে হয়ে যায়, কারণ হাই ভোল্টেজে ইনসুলেশন পেপার বা ইনসুলেশন সেটা বেশি দরকার হয়। এই জন্য এটাকে যদি বাহিরে রাখি তাহলে অল্প ইনসুলেশনে আমার কাজ হচ্ছে, কারণ হাই ভোল্টেজে অনেক বেশি ফ্লাক্স তৈরি হয়। এই জন্য এটাকে কোর থেকে একটু আমরা এমনভাবে পজিশনে রাখছি, যদি আমরা এটা একদম কোরের নিকটবর্তী পজিশনে রাখতাম তাহলে অনেকগুলো পেপার আমার প্রথমেই দিয়ে নেওয়া লাগতো, তাহলে আমার ওটা অনেক মোটা হয়ে যেত, তখন আমার ট্রান্সফরমারের সাইজ বাড়াতে হতো, কোরের সাইজ বাড়াতে হতো, এগুলো অনেক ডিফিকাল্টি আছে। আর এখন আমি প্রথমে কি করলাম, অল্প একটু পেপার দিয়ে নিলাম, এরপরে আবার লো ভোল্টেজের ওয়াইন্ডিং গুলো প্রত্যেকটা ওয়াইন্ডিং এ একটা ইনসুলেশন বিয়ার করতেছে, এইভাবে করে লো ভোল্টেজ ওয়াইন্ডিং একটা বিয়ার ইনসুলেশন ক্যারি করতেছে। এরপরে উপরে আবার একটা ইনসুলেশন দিচ্ছে, তার মানে ভালোই একটা মোটা একটা ইনসুলেশন সে পাচ্ছে কোর থেকে ডিফারেন্ট নিজের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য। এই জন্য হাই ভোল্টেজ আর কোনো আমার তেমন ওয়াইন্ডিং এক্সট্রা ওয়াইন্ডিং বেশি দেওয়ার দরকার পড়তেছে না। এই জন্য হাই ভোল্টেজটাকে সবসময় আমরা বাহিরে রাখবো, লো ভোল্টেজটাকে ভিতরের দিকে পেঁচানো হয়। আচ্ছা, এটা এখানে একটা ছবি, জাস্ট প্রাইমারি ওয়াইন্ডিংটা আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর দুইটা পয়েন্ট বের করছে, এটা তেমন কোনো ফ্যাক্ট না। এর পরবর্তী দেখি কম্পোনেন্টস অফ এ ট্রান্সফরমার। আচ্ছা, ট্রান্সফরমারের কি কি কম্পোনেন্ট থাকে? আচ্ছা, এখানে আমি আলোচনা করব বেসিক পার্টস অফ এ ট্রান্সফরমার। ট্রান্সফরমারের বেসিক কিছু পার্টস আছে, অনেকগুলো পার্টস আছে, তার মধ্যে আমরা কিছু আলোচনা করব যেগুলো আসলে আমাদের দৃশ্যমান, আমাদের চোখে আমরা দেখতে পারি। লেমিনেটেড কোর, লেমিনেটেড কোর সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে, যে এটা আমি ডিটেলস আবার একটু বলবো। ওয়াইন্ডিংস, ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, ট্রান্সফরমার অয়েল, ট্যাপ চেঞ্জার, অয়েল কনজারভেটর, ব্রেদার, কুলিং টিউব, বুকলস রিলে, এরপরে হচ্ছে এক্সপ্লোশন ভেন্ট। তাহলে আমাদের এই যে বিষয়টা 10টা, এই প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা আলাদাভাবে জানবো, তবে আগে আমরা একটু চিনে নেই। বুকলস রিলে, বুকলস রিলে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিলে আছে, এই রিলেটা একটা পাইপ দিয়ে, সাপোজ এটা একটা ট্যাঙ্ক, হ্যাঁ এটা একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মাঝখানে এই যে দেখেন এই যে পাইপ দিয়ে বের হয় এইখানে, এটার নাম হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। দুইটা ট্যাঙ্ক থাকে, এই ট্যাঙ্কটা হচ্ছে মেইন ট্যাঙ্ক বলা হয়, আর এটা হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। আমরা ইন ডিটেলস আর একটু পরে দেখব, তো এটা চিনে রাখি। আর কনজারভেটর ট্যাঙ্কের উপরে আবার একটা রড দিয়ে যেটা আসছে সেটার নাম ব্রেদার। এটা কি কাজ করে না করে সেগুলো আমরা ডিটেলস বলবো। আচ্ছা, আর এখান থেকে মেইন ট্যাঙ্কের সাথে বড় হয়ে এসে এই যে একটা রডের মতন এসছে বা পাইপ বলতে পারি, সেটা হচ্ছে এখান থেকে বাতাস বের হওয়ার একটা সিস্টেম আছে। যদি কখনো দুর্ঘটনা ঘটে বা বা এক্সপ্লোশন বা বিস্ফোরণ হওয়ার দরকার হয়, তখন সেফটির জন্য এক্সপ্লোশন একটা ভেন্ট সিস্টেম আমরা রেখেছি। যাই হোক, আর আর হচ্ছে এইগুলো, এগুলো আমরা সবাই পরিচিত, যে এগুলো রাস্তার পাশে যে ট্রান্সফরমারগুলো দেখি, সেই ট্রান্সফরমারগুলোতে এরকম পাতলা পাতলা শীট অনেকগুলো একসাথে থাকে। সাধারণত এগুলো হচ্ছে কুলিং পারপাজে ব্যবহার করি। তেলগুলো যখন এর ভিতরে থাকে, তেলগুলো গরম হলে যখন হিট আপ হয় তেলগুলো উপরে ওঠে, উপরে উঠলে সেগুলো এই যে মোটা পাইপটা আছে, এই মোটা পাইপের ভিতর দিয়ে এসে প্রত্যেকটার ভিতর দিয়ে এমনভাবে পড়ে যাতে আমরা জানি যে একটা কোনো খাবার ঠান্ডা করার জন্য আমরা কি করি, বড় পাত্রে নেই, তো এখন আয়তন যদি বাড়ায় দিতে পারি অয়েলের, এতখানি, এটা তো ঠান্ডা একটা প্লেট, এরকম ভাবে প্লেটের মাঝখানে আবার ফাঁকা ফাঁকা, কিন্তু তাহলে প্রত্যেকটার ভিতর দিয়ে উপর থেকে, কারণ অয়েল যখন গরম হয় তখন সেটা কি আয়তন বেড়ে যায়, তখন উপরে উঠবে, উপরে উঠলে এই যে পাইপ, ওই পাশে পাইপ, এই পাশে পাইপ, এর ভিতর দিয়ে এসে এগুলোর মধ্যে দিয়ে পড়ে আবার এই নিচে গোল একটা পাইপ আছে সেটার ভিতর দিয়ে আবার ট্যাঙ্কের ভিতরে চলে যাচ্ছে, তার মানে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কুলিং টিউব। এখন এটা, এই সিস্টেমটা ছাড়া আগের কিছু ট্রান্সফরমারে আপনারা দেখবেন যে এরকম গোল এগুলো হচ্ছে পাইপের মতন, গোল গোল পাইপের মতন থাকে, যেমন সাপোজ এরকম ঘুরায় এসে এরকম, হ্যাঁ, ঘুরে ঘুরে আসবে পাইপ, একদম সহজ কথা, সিলিন্ড্রিক্যাল শেপ থাকে, আর এগুলো তো প্লেটের মতন শেপ, তো ওগুলো কুলিং পারপাজে ব্যবহার, ওগুলোকে ফিন বলে। তো আমরা এগুলো দেখব। এরপরে একটা জিনিস দেখি, এই তিনটা আমরা দেখতেছি
যেখান থেকে এগুলো আসলে কি ওয়াইন্ডিং এর তিনটা প্রান্ত এই তিনটা থেকে বের হয়। সাপোজ এই দেখেন তিনটা রড বের হয়েছে রডের মতন, এই একটা একটা একটা। তো এই তিনটা আসলে কোথা থেকে আসছে? এই তিনটা আর একটা জিনিস দেখেন, 1 2 3 4, এখানে হ্যাঁ চারটা। তো এখানে তিনটা, এখানে তিনটা বা চার, সরি এখানে আহ, তিনটা, সরি এখানে আমি চারটা বলতেছি, 1 2 3। তার মানে তিনটা আমার থাকবে এখানে। এটাকে আমরা সাপোজ বললাম প্রাইমারি ওয়াইন্ডিং, এটা হচ্ছে কি প্রাইমারি ওয়াইন্ডিং, এগুলো হচ্ছে আমরা প্রাইমারি ওয়াইন্ডিং বলতে পারি। অথবা আমরা এটা যে কোনো পারপাজে তো ব্যবহার করা যায়। আমি তো বলছি সোর্স আমি যদি এখানে দিই তাহলে এটা আবার এইটা প্রাইমারি হয়ে যাবে, এখানে সোর্স দিলে এখানে প্রাইমারি হয়ে যাবে। তো এটা কোনো ব্যাপার না। তো আমি মূল জিনিস হচ্ছে একটু দেখালে হচ্ছে। হ্যাঁ, তো এই যে শেপটা, এই যে লোহার শেপটা যদি আমরা সরাসরি উঠায় ফেলি, ওয়াইন্ডিংটির গোড়াটা পেঁচায়ে তারপর একদম লোহা দিয়ে বাইরে বের করছে এই শেপটা, যদি এটা না বের করতাম লোহা এরকম শেপ, সেখানে কিন্তু আমরা চীনামাটির কয়েকটা ব্লক দিয়েছি চাকতির আকৃতি, এগুলোকে বলা হয় বুশিং। হ্যাঁ, তো এই বুশিং কেন ব্যবহার করা হয়? যেহেতু এই যে ট্যাঙ্কারটা আছে মেইন ট্যাঙ্ক, এটার তো একটা ইনসুলেশনের দরকার আছে। তাহলে এই ইনসুলেশনের যদি না হয় তাহলে তো ওই কয়েলটা অথবা যদি রডটা যদি লেগে যায় মেইন ট্যাঙ্কের সাথে, তাহলে তো এই মেইন ট্যাঙ্কটাই কারেন্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা একটা বুশিং ব্যবহার করি। সাধারণত আমরা দেখেই বুঝতে পারবো যে যেখানে বুশিংটা বড় তার মানে চাকতি সংখ্যা বেশি, সেই সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। আর যেই সাইডটায় বুশিং কম তার মানে এইগুলো হচ্ছে কম থাকে, সেটা বুঝবো হচ্ছে লো ভোল্টেজ সাইড। একদম সহজ হিসাব। আচ্ছা, এই বুশিং এর প্রান্তে এই যে দেখা যাচ্ছে একটা রডের মতন শেপ আছে, হ্যাঁ, এই শেপটা সাধারণত আর্কিং বা যদি কোনো বজ্রপাত হয় তাহলে এটার উপরে পড়লে এটা দিয়ে তারা ডিসচার্জ হয়ে যাওয়ার একটা সিস্টেম আছে। তো আমরা এগুলো ডিটেলস যাচ্ছি। এইটার নাম হচ্ছে প্রেসার গজ। প্রেসার, এর ভিতরে তো তেল আছে, তারপরে বাষ্প তৈরি হবে, এগুলো প্রেসারের অবস্থা এখানে দেখা যায়। আর একটা মিটার থাকে টেম্পারেচার মিটার, এখানে আপাতত দেখতেছি না, এরকমেরই। আর কনজারভেটর ট্যাঙ্ক আর এই মেইন ট্যাঙ্ক, এই দুইটার মাঝখানে এই যে পাইপলাইন দিয়ে মাঝখানে এই যে যুক্ত থাকে বুকলস রিলে। এই রিলেটা সাধারণত প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়, সেটা আমরা ইন ডিটেলস আসতেছি একটু আস্তে আস্তে। আচ্ছা, লেমিনেটেড কোরের কাজ কি? এই যে কোরটার শেপ, এটা হচ্ছে অরিজিনাল শেপ দেখানোর জন্য এগুলো আনা। আচ্ছা, লেমিনেটেড কোর হচ্ছে দ্য কোর অ্যাক্টস অ্যাজ সাপোর্ট টু দ্য ওয়াইন্ডিং ইন দ্য ট্রান্সফরমারের মধ্যে তো ওয়াইন্ডিং গুলো খালি ফেলে রাখলে হবে না, এটা একটা সাপোর্ট দরকার। এই সাপোর্টটা কিসের উপরে দেব? সেটা হচ্ছে কোরের উপরে। ইট অলসো প্রোভাইডস এ লো রিলাক্টেন্স পাথ, কোরটা লো রিলাক্টেন্স পাথ টু দ্য ফ্লো অফ ম্যাগনেটিক ফ্লাক্স, যাতে ম্যাগনেটিক ফ্লাক্সও পাস হতে পারে। আমরা তো এটা কাঠ দিয়েও বানাতে পারতাম। সাপোজ আমি বারবার কাঠের কথা বলি, কাঠ তো কোনো এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স যে পাস করতে পারে না, এই জন্য এটা ব্যবহার করে লাভ নেই। এই জন্য আমাকে লো রিলাক্টেন্স হতে হবে এবং ম্যাগনেটিক ফ্লাক্স পাস করতে হবে। ইট ইজ মেড অফ লেমিনেটেড সফট আয়রন কোর ইন অর্ডার টু রিডিউস ইডি কারেন্ট লস। ইডি কারেন্ট লস কমানোর জন্য আমরা সাধারণত লেমিনেশন করে থাকি। লেমিনেশন কেন করি? ইডি কারেন্ট কমানোর জন্য। অ্যান্ড হিস্টাসিস লস, এবং হিস্টাসিস লস কমানোর জন্য। দ্য কম্পোজিশন অফ এ ট্রান্সফরমার কোর, ট্রান্সফরমার কোরের যে কম্পোজিশন সেটা নির্ভর করে কিছু ফ্যাক্টরের উপর। ভোল্টেজ, কারেন্ট এবং ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ এবং কারেন্ট ফ্রিকোয়েন্সি এর উপরে ট্রান্সফরমারের যে কম্পোজিশন সেগুলো নির্ভর করে। কারণ এর উপরে ডিপেন্ড করে ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি নির্ভর করে এই লস বাড়ে কমে, তখন কোরের শেপ চেঞ্জ হয়। সাপোজ আমি হাই ভোল্টেজে লাগাবো তখন আমার কিন্তু ট্রান্সফরমারের কোরের সাইজ বড় লাগবে। তখন আবার ফ্রিকোয়েন্সি, কারেন্ট যেখান থেকে বেশি ফ্লো হবে সেখানে আমার ওয়্যারগুলা বা ওয়াইন্ডিংগুলো একটু মোটা লাগবে, মোটা তার লাগবে। এরকম ফ্রিকোয়েন্সি বেশি হলে আমাদের লস বেড়ে যাচ্ছে, এডি কারেন্ট লস, হিস্টেরিসিস লস, সেটা এইগুলো টোটালি এই তিনটা বিষয়, ভোল্টেজ, কারেন্ট, ফ্রিকোয়েন্সি, এই টোটাল কম্পোজিশনটা বা কোরের সাইজ থেকে শুরু করে সবকিছুর উপর ডিপেন্ড করে। ওয়াইন্ডিং, এখানে একটা জাস্ট একটা সিম্পল উদাহরণ দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে। তো এখানে টু সেট অফ ওয়াইন্ডিং, দুইটা সেট ওয়াইন্ডিং এর দুইটা সেট থাকে। সেখানে একটা একটার থেকে কি থাকে
আলাদা থাকে, এই যে এখানে ফাঁকা আছে, ইনসুলেটেড থাকে ফ্রম ইচ আদার। ইচ ওয়াইন্ডিং কনসিস্ট অফ সেভারাল টার্নস অফ কপার কয়েল। প্রত্যেকটা ওয়াইন্ডিং গুলো অনেকগুলো কপারের টার্ন, কপার দিয়ে সাধারণত একটা কপারের বান্ডেল বলা যেতে পারে। ইচ ওয়াইন্ডিং কনসিস্ট সেভারাল টার্ন, অনেকগুলো টার্ন সংখ্যা থাকে, সেটা দিয়ে কপার কয়েলগুলো বান্ডেল আকারে একসাথে থাকে এবং কানেক্টেড ইন সিরিজ, এবং সিরিজে যুক্ত হয়। দ্য নাম্বার অফ, মানে অনেকগুলো ওয়াইন্ডিং যদি থাকে তাহলে তো সাধারণত একটার সাথে আরেকটা সিরিজেই থাকবে। আচ্ছা, দ্য নাম্বার অফ টার্ন ইন দ্য হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। আর হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর যে সংখ্যা, টার্ন সংখ্যা, সেটা অবশ্যই মাল্টিপল অফ নাম্বার অফ টার্নস ইন দ্য লো ভোল্টেজ ওয়াইন্ডিং। লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর টার্নের মাল্টিপল হবে। The copper conductor used will be thinner than that of low voltage winding. হ্যাঁ, এখানে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আসছে, যেমন ওয়াইন্ডিং যদি লো ভোল্টেজ হয়, তার মানে এই সাইডটা আমি সাপোজ বানাবো লো ভোল্টেজ আর এই সাইডটা হাই ভোল্টেজ। যেই সাইডটা আমি হাই ভোল্টেজ বানাবো সেই সাইডটার হাই ভোল্টেজ, মানে আমরা যদি ভোল্টেজ ইকুয়েশন দেখতাম তাহলে বুঝতে পারতাম, ভোল্টেজ ইকুয়েশন আমরা লাস্টে দেখাবো, ভোল্টেজ ইকুয়েশন দেখলে আরো ভালো বুঝবো যে হাই ভোল্টেজ লো কারেন্ট, তার মানে আবার লো ভোল্টেজ হাই কারেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যদি কন্ডাক্টর থিনার হবে, কখন থিনার হয়, কন্ডাক্টরের সাইজ চিকন হবে কখন, যখন কারেন্ট যাবে কম। কারেন্ট কোথায় কম যাবে, যেখানে হাই ভোল্টেজ সেখানে কারেন্ট কম যাবে। তার মানে লো ভোল্টেজ সাইড বা যেটাই বলি না কেন, যে লো ভোল্টেজ সাইডের তুলনায়, দেন দ্যাট অফ লো ভোল্টেজ ওয়াইন্ডিং, লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর তুলনায় হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এ কি হবে, ওয়াইন্ডিং গুলো থিনার হবে, চিকন হবে। আর লো ভোল্টেজ সাইডের ওয়াইন্ডিং গুলো হাই ভোল্টেজ ওয়াইন্ডিং এর চেয়ে মোটা হবে। হ্যাঁ, একটু পুরো, একটু এটার বের বা আমরা ব্যাস বলতে পারি, এগুলা ব্যাসার্ধ বেশি হবে। আচ্ছা, লো ভোল্টেজ ওয়াইন্ডিং ইজ মেড অফ থিক কপার। যেখানে লো ভোল্টেজ ওয়াইন্ডিং গুলো পেঁচাবো সেটা হচ্ছে কপার কন্ডাক্টর, সেটা হচ্ছে মোটা কন্ডাক্টর, তার দিয়ে এটা পেঁচানো হয়। দিস ইজ বিকজ দ্য কারেন্ট ইন লো ভোল্টেজ ওয়াইন্ডিং শ্যাল বি হায়ার দেন দ্যাট অফ হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। হাই ভোল্টেজের তুলনায় লো ভোল্টেজ ওয়াইন্ডিং এ কারেন্টের মান কি হবে, বেশি হবে, এই জন্য কপারটা একটু মোটা হবে। আচ্ছা, কপার কোথায় মোটা হবে, চিকন হবে, জাস্ট এইটা আমরা এখানে বুঝতে ফেললাম। আচ্ছা, পরবর্তী এটা আসি। আচ্ছা, এখানে আমি জিনিসটা কয়েকটা পিক্টোরিয়াল ভিউ নিয়ে আসছি, এইটা এখানে বুঝতে পারবো। এই যে চাকতির মতন, এগুলো হচ্ছে কি বুশিং। আচ্ছা, এই যে মেটাল রডটা, এই মেটাল রডটা কিন্তু কয়েলের গোড়া থেকে এসে এই মেটাল রডটা বের হয়েছে, এখানে জাস্ট একটু ভেঙে হালকা। আচ্ছা, এরপরে এটা মেইন ট্যাঙ্ক, এটা হচ্ছে এখানে দেখি এটার নাম হচ্ছে মেইন ট্যাঙ্ক ট্রান্সফরমারের, এই ট্যাঙ্কটার নাম হচ্ছে কনজারভেটর ট্যাঙ্ক। আচ্ছা, মেইন ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের মাঝে এই যে পাইপলাইনটা আছে সেটা হচ্ছে বুকোলস রিলে। আচ্ছা, আর কনজারভেটর উপর দিয়ে একটা পাইপলাইন বের হয়ে বাহিরের দিকে, এটার নাম হচ্ছে ব্রেদার। আচ্ছা, এই ছবি থেকে আমরা কয়েকটা জিনিস দেখতে পারি, যে ট্রান্সফরমারের যে অয়েলগুলো আছে সেগুলো সাপোজ যখন লোডিং অবস্থায় থাকে তখন প্রচুর পরিমাণে আমাদের হিট এনার্জি প্রডিউস হয়। কিভাবে হয়, আয়রন লস, আমাদের যে সাপোজ কপার লসের কথা চিন্তা করি, ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে কারেন্ট গেলে একটা কপার লস হবে, সেই কপার লস হওয়া মানে কি একটা এনার্জি, সেই এনার্জিটা হিট এনার্জি আকারে এই তেলের মধ্যে আসবে, অয়েলের মধ্যে। তো অয়েল কি কাজে ব্যবহার করা হয়, ট্রান্সফরমারে অয়েল ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইনসুলেটিং পারপাজে আর একটা হচ্ছে আমি কুলিং পারপাজে। যে একটু আগে দেখছিলাম যে তেলগুলো উপরে উঠে আবার নিচে নেমে যাচ্ছে, কখন, যখন হচ্ছে হিট এনার্জি বেড়ে যাচ্ছে, তখন আয়তন বাড়তেছে, তখন ওটা উপরে উঠবে। সাপোজ এখানে গরমের দিনে চিন্তা করি লোড ট্রান্সফরমার করা প্রচুর লোড বাড়ে, তখন লস বাড়বে। লস বাড়লে কি হবে, এই অয়েলগুলো গরম হবে, অয়েলগুলো উপরের দিকে উঠবে, অয়েল উপরের দিকে উঠে অয়েলগুলো কি হবে, এটা কি পড়ে যাবে না, এই জন্য আমাদের একটা আলাদা এইখানে একটা পাইপিং সিস্টেম করে উঁচুতে একটা কনজারভেটর ট্যাঙ্ক রেখেছি, অয়েলগুলো উপরে, এটাও এই পর্যন্ত ভর্তি থাকে। নর্মালি কনজারভেটর ট্যাঙ্ক এবং পাইপ এবং অয়েল পুরোটাই পুরো ট্রান্সফরমারটা অয়েল দিয়ে ভর্তি থাকে। তো ট্রান্সফরমারের অয়েলটা বাড়লে এখানে এই কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে আসা যাওয়া করে। আচ্ছা, এই কনজারভেটর ট্যাঙ্ক এবং ট্রান্সফরমারের মাঝখানে থাকে বুকোলস রিলে। বুকোলস রিলেটার কাজ কি? The Buchholz relay is protective device container
housed over the connecting pipe from the main tank to the conservator tank. মেইন ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের মাঝখানে এই যে কানেক্টিং পাইপ, সেটার মাঝখানে একটা প্রোটেক্টিভ ডিভাইস এটা সেটার মাঝে অবস্থান করে। ইট ইজ ইউজ টু সেন্স দ্য ফল্ট সেন্স করে। কোথায় ফল্ট হচ্ছে, ট্রান্সফরমার মধ্যে কোনো ফল্ট হলে, কি ধরনের ফল্ট, সাপোজ ইন্টারনাল কোনো ফল্ট হলো, আমি ফল্ট নিয়ে আলোচনা করতেছি, অকারিং ইনসাইড দ্য ট্রান্সফরমারের ভিতরে, কোন ট্রান্সফরমারের ভিতরে কোনো ফল্ট হলে সেটা সেন্স করবে এই রিলে। আচ্ছা, ইট ইজ এ সিম্পল রিলে, এটা একদমই সহজ রিলে, দ্যাট ইজ অপারেটেড বাই দ্য গ্যাসেস, এটা গ্যাস দিয়ে অপারেট হয়, ইমিটেড ডিউরিং দ্য ডিকম্পোজিশন অফ ট্রান্সফরমার অয়েল ডিউরিং ইন্টারনাল ফল্ট। কোনো যদি ইন্টারনাল কোনো ফল্ট হয়, এক্সটার্নাল ফল্ট কিন্তু ধরতে পারবে না, ইন্টারনাল ফল্ট। ইট হেল্পস ইন সেন্সিং অ্যান্ড প্রোটেক্টিং দ্য ট্রান্সফরমার ফ্রম ইন্টারনাল ফল্ট। ইন্টারনাল যে ফলগুলো হয় এটা সেন্স করে এবং প্রোটেকশন করে, ট্রান্সফরমারকে কি করে, ক্ষতি থেকে রক্ষা করে। সাপোজ আমি একটু বোঝাই যে এখানে আমরা কনজারভেটর ট্যাঙ্ক, এরপরে ব্রেদার, সবগুলো ইন ডিটেলস আমি এখানে একটু আলোচনা করে যাচ্ছি, পরবর্তী আমরা ডিটেলস আবার একটু রিটেন আকারেও দেখব। সাপোজ গরমের দিনে হিউজ লোড হবে, তো গরমের দিন লোড হলে আমার এখানে কি হবে, ট্রান্সফরমারের অয়েলগুলোর আয়তন বাড়বে, উপরের দিকে উঠবে, এখানে উপরের দিকে উঠবে। আচ্ছা, উঠে গেলে এই উপরে তো কিছু তো এয়ার থাকা লাগবে, নাকি কিছুই এয়ার থাকবে না, উইদাউট এয়ার তো কোনো আসবাব কোনো কিছু এরকম তৈরি করা যায় না, সাধারণত তার মধ্যে বাতাস তো ঢুকবেই। তো এই বাতাসটা অবশ্যই আমাকে কিরকম বাতাস হতে হবে, এই বাতাসটা অবশ্যই শুকনো বাতাস হতে হবে। আমরা আগেই বলছি অয়েলটা আমরা ব্যবহার করি ইনসুলেটিং এর কাজে, আরেকটা হচ্ছে কুলিং পারপাজে, ঠান্ডা করব এবং কি করব, এটাকে ইনসুলেটিং মানে হচ্ছে তারগুলোর মাঝে বা দুইটা কয়েলের মাঝখানে যে ডিফারেন্স, যে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গাটায় মাঝে যেন কোনো কি হয় না, যে কোনো সময় কানেকশন না হয়। মধ্যে যদি এখন তেলে ভর্তি থাকবে, সাপোজ আমি ট্যাঙ্কারের চিন্তাটাই করি, ট্যাঙ্কারটার কথাই ভাবি, এই ট্যাঙ্কারটা নিজে তো একটা মেটাল দিয়ে তৈরি, তো এর মধ্যে যদি আমরা যখন কোডটাকে বসাবো, এই কোডটাকে পুরোপুরি এটার মধ্যে সেট আপ করলাম, হ্যাঁ, এটার মধ্যে সেট আপ করলাম, যখন সেট আপ করবো তখন এই পাশে কয়েল বা ওয়াইন্ডিং কিছুটা লেগে যেতে পারে, তখন কি হবে, পুরো ট্যাঙ্কারটা, মেইন ট্যাঙ্কটা কি হয়ে যাবে, কারেন্ট হয়ে যাবে, বা এর মধ্যে ধরলে আমরা শক খাবো। তো এই জন্য আমরা পুরো ট্রান্সফরমারের ভিতরটা কি হবে, তেলে ভর্তি থাকবে। প্রথমে ওয়াইন্ডিং গুলো বসায় একদম তেলে পরিপূর্ণ ভর্তি হয়, তখন ওয়াইন্ডিং এর ডান বাম উপর নিচ সব দিকে শুধু তেল। তো এখন কি হবে, ট্রান্সফরমারের অয়েল থাকলে আর এটার সাথে একদম ডিফারেন্স তৈরি হয়ে গেল, ফ্লাক্স তৈরি হলেও কাট করবে না, ট্রান্সফরমারও কি হবে না, যে কারেন্ট হয়ে যাওয়া যেটাকে বলতেছি যে এটা কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে না। আচ্ছা, যাই হোক, এখন এই কথাটা বলতেছিলাম যে গরমের দিনের কথাই বলি, তখন এটা কি হবে, বাড়বে, তাহলে এয়ার গুলো উপরের দিকে চাপ দিবে, বাতাসগুলো তখন বের হওয়া লাগবে, নাকি বাতাস বের হওয়া, এখন যদি বাতাস বের হওয়ার রাস্তা না রাখি, তাহলে তো গরমের দিনে বের হতে চাবে, ট্রান্সফরমার তেল বের হতে পারবে না, বের হতে পারবে না, তখন যাবে ট্যাঙ্কারি ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে, এটা কিছু হবে, হ্যাঁ, তখন কি হবে, একটা বাতাস বের হওয়ার সিস্টেম রাখতে হবে, এই যে উপরের দিকে বের হয়ে বাতাসগুলো এই যে ব্রেদার পাইপ দিয়ে নিচের দিকে বের হয়ে চলে আসবে। আবার যখন শীতকাল, যখন লোড কম, ট্রান্সফরমার পরে প্রেসার পড়তেছে কম, লোড পড়তেছে কম, তখন কি হবে, মানুষ লোড চালায় কম, তখন কি হবে, ট্যাঙ্কারের এই যে তেলগুলো সংকুচিত হবে, তার মানে এইখান থেকে একটু নিচে নেমে আসবে, তার মানে এই এয়ারের উপরে গ্যাপটা বা জায়গাটা আরো বাড়বে, তার মানে বাতাস আরো ঢোকানো লাগবে, জায়গাটা তো এমনি এমনি ফাঁকা থাকবে না, তো জায়গায় বাতাস এখন ভিতর দিয়ে, শীতের দিনে বাতাস সাপোজ বা লো লোড, যখন লোড থাকে কম, তখন এরকম বাতাস ঢুকবে। আচ্ছা, যখন বাতাসটা ঢুকলো, বের হওয়ার সময় কোনো চিন্তা নাই, কিন্তু ঢোকার ক্ষেত্রে কোন বাতাস ঢুকতেছে, সাপোজ এমন বাতাস ঢুকতেছে যে এই বাতাসের হচ্ছে মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ, পানির পরিমাণ বেশি, আর আমরা জানি তেলের মধ্যে যেমন ইনসুলেটিং ম্যাটেরিয়াল, এই তেলগুলো তো ইনসুলেটিং ম্যাটেরিয়াল, তো এই তেলের মধ্যে যদি পানি পড়ে, আর পানি তো পরিবাহক, তাহলে কি হবে, ওই তেলের যে গ্রেড সেটা কি ডিগ্রেড হয়ে যাবে, মানে কমে যাবে, হ্যাঁ, তেলের যে ইনসুলেটিং প্রপার্টিটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। এর কারণে আমাকে এখানে অবশ্যই ইনশিওর করতে হবে কি ধরনের বাতাস ঢুকতেছে, সেই বাতাসটা অবশ্যই শুকনো বাতাস হতে হবে। এই জন্য এই যে ব্রেদার, এই ব্রেদারের ভিতরে সিলিকা জেল দেওয়া হয়, সিলিকা জেল আমরা অনেকে ওষুধের মধ্যে একটা ছোট প্যাকেট দেখি, ওইটা হচ্ছে সিলিকা জেল, ওইটা কি হবে, ভিতরে কোনো বাতাস যেন না জমে, ওষুধগুলো যেন ভালো থাকে, এই জন্য একটা সিলিকা জেলের প্যাকেট দিয়ে দেওয়া হয়। এরকম এখানে একটা সিলিকা জেল ভর্তি করে দেওয়া হয়, বাতাসগুলো যখন অটোমেটিক ঢুকতে যাবে, তখন এই সিলিকা জেল পার হয়ে যাবে, তখন বাতাসগুলোর ভিতর দিয়ে বাষ্পর মধ্যে যদি পানি থাকে, জলীয় বাষ্প, সেগুলো টেনে নিয়ে যাবে, মানে বাতাসে আর্দ্র বাতাস যেটা, সেটাকে আমরা শুকনো বাতাস করে ভিতরে নিচ্ছি।
আচ্ছা এটা একটা গেল। আচ্ছা আর কনজারভেটর ট্যাঙ্কের কাজও তাহলে আমরা এখন বুঝে ফেলছি যে কনজারভেটর ট্যাঙ্কটা আসলে কি কাজ করে। এই মেইন ট্যাঙ্কের যে অতিরিক্ত অংশ তেলের সেটা কিন্তু কনজারভেটরের মধ্যেই কিন্তু রিজার্ভ হচ্ছে, আবার বাতাসটাও কিন্তু এটার মাধ্যমে ভিতরে এন্টার করতেছে, এজন্য অবশ্যই এই ট্যাঙ্কারটা দরকার। আর মাঝখানে যে কনজারভেটর এবং মেইন ট্যাঙ্কের মাঝখানে কোলস রিলে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সাপোজ এখানে ট্রান্সফরমারের মধ্যে একটা ফল্ট হলো, কিরকম ফল্ট? ওয়্যারগুলো ইনসুলেশন একটু সরে গেল, বা ইনসুলেশন তো অনেক দিন ধরে চলতেছে, ওই যে ইনসুলেশন পেপারগুলো একটু নষ্ট হয়ে গেল, তখন কি হলো, দুইটা তার একটু পাশাপাশি লাগলো, তার মানে একটা ফল্ট হইলো, দুইটা তার পাশাপাশি লেগে একটা শর্ট সার্কিট হইলো। এই ভিতরে হবে ট্যাঙ্কারের ভিতরে, তখন কি হবে, ট্যাঙ্কারের ভিতরে যদি আবার ফল্ট হয় দুইটা তার লেগে গিয়ে, তখন ট্যাঙ্কার তেলগুলো গরম হতে থাকবে। আর তেল যদি গরম হয় তাহলে কি হবে, এখান থেকে একটা বাষ্প উঠবে, উঠবে, এই বাতাসটা বা এই যে এটা এর ভিতর দিয়ে যাবে, তখন এই বুকুলস রিলেটার ভিতরে একটা বা এখানে এটা অয়েলের কি করবে, একটা এখানে সিস্টেম থাকে, এর ভিতরে চুবানো মতন দুইটা বল থাকে, সেই বলগুলো একটু উপরের দিকে উঠলে এখানে একটা সংকেত পায়, এই সংকেতটা দিলে তখন বুকুলস রিলের সাথে আমরা সাধারণত ম্যাগনেটিক কন্টাক্ট কন্টাক্ট যেটাকে বলা হয় সেরকম কানেকশন থাকে। রিলে অপারেট করলে এখান থেকে কি হবে, একটা সিগন্যাল দিবে, ওই সিগন্যালটা দিলে ওইটা ডিসকানেক্ট করে দিবে ট্রান্সফরমারটাকে, লোড থেকে ডিসকানেক্ট করে দিবে যাতে কোনো ক্ষতি না হয়, এরপরে পরবর্তীতে ওটা বুঝতে হবে। আমরা অনেক সময় ট্রান্সফরমার অনেক জোরে শব্দ হয়, এগুলো আসলে কি, ম্যাগনেটিক কন্টাক্ট, দুইটা ম্যাগনেটিক কন্টাক্ট, এটা যদি হঠাৎ করে জোরে সরে যায়, মানে এরকম একটা বুকলস রিলে তো সেন্স করে করে ফল্ট সেন্স করে এরকম ডিসকানেক্ট করে দেয়, এবং ডিসকানেক্ট করে দেয় অনেক খুব দ্রুত। হ্যাঁ, এবং ফল্ট যদি রিমুভ হয়ে যায়, তার মানে এর মধ্যে যদি সমস্যাটা দূর হয়ে যায়, সাপোজ একটা পাখি এমন জায়গায় বসছে যে দুইটা ওয়্যারের মাঝে বা দুইটা ওয়ার মাঝে, সাপোজ এরকম দুইটা বুশিং আর একটা থ্রি ফেজ, সাপোজ দুইটা বুশিং এর মাঝখানে, এই দুইটার মাঝখানে বসছে, এখন একটা ফল্ট হবে, এই ফল্টটা হওয়ার সাথে সাথে কি হবে, ম্যাগনেটিক কন্ডাক্টরটা জোরে আলাদা হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। হ্যাঁ, ম্যাগনেটিক কন্ডাক্টর অনেক সাউন্ড করে, এই জন্য এটা আলাদা হয়ে যায়, তখন একটা বিস্কট শব্দ হয়, আমরা বুঝি যে ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে, আবার দেখি কি মুহূর্তের মধ্যে কারেন্ট চলে আসছে, আসলে কেউ কিন্তু ঠিক করে দিয়ে যায় এমন না, ওটা দেখা যায় ছোটখাটো একটা ফল্ট হয়েছে, সাথে সাথে ওটা ডিসকানেক্ট হয়ে যাবে, আবার ফল্ট রিমুভ হয়ে গেলে আবার কানেক্ট হয়ে যায়, ম্যাগনেট এই কন্টাক্ট ওগুলো আবার কানেক্ট হয়। তো এর জন্য আমরা এগুলো এরকম ভাবে অনেক কিছু ফেস করে থাকি। তো এখানে এই জিনিসটা যা বলছি এখানে ঠিক তাই কথা। এখানে উপরে এয়ার, এর নিচে অয়েল, এটা কনজারভেটর, এটা মাঝখানে বুকলস রিলে, এই শাট অফ বাল্ব থাকে, একটা ট্রান্সফরমারের ট্যাঙ্ক, এটা তেমন কিছুই না, এইটার এটা সেম। তারপর আমি দুইটা পিকচার আনছি, যাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো। আচ্ছা, বুকলস রিলের কাজটা আমরা অলরেডি বলেছি, ইন্টারনাল ফল্টের ক্ষেত্রে বুকলস রিলেটা কাজ করে। আচ্ছা, ইনসুলেটিং ম্যাটেরিয়াল, তাহলে কি কি ব্যবহার করি ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে? এই যে ইনসুলেটিং পেপারগুলো ব্যবহার করি, কার্ডবোর্ড, নিচে যেন ওয়্যারগুলো না লেগে যায় এর জন্য কার্ডবোর্ড ব্যবহার করি, আর হচ্ছে এছাড়া আমরা এই মাঝখানেও কার্ডবোর্ড ব্যবহার করি দুইটার মধ্যে ডিফারেন্সের জন্য। আর ট্রান্সফরমার অয়েল, ট্রান্সফরমার অয়েলটা কিভাবে ব্যবহার করা, দুই কাজে, সবাই এটা পারতে হবে। ট্রান্সফরমার হচ্ছে কুলিং এবং ইনসুলেটিং, দুইটা কাজে। আচ্ছা যাই হোক, অয়েল কনজারভেটর, ব্রেদার এবং এক্সপ্লোশন ভেন্ট, এগুলোর কাজ অলরেডি বলে দিয়েছি। তারপর একটু বলতেছি কনজারভেটর কি করে, কনজার্ভ করে, ট্রান্সফরমার অয়েলকে কি করে, জমা করে, এখানে এসে জমা হয় মেইন ট্যাঙ্ক থেকে। ইট ইজ অ্যান এয়ার টাইট এবং মেটালিক সিলিন্ড্রিক্যাল ড্রাম দ্যাট ইজ ফিটেড অ্যাবভ দ্য ট্রান্সফরমার, ট্রান্সফরমারে ফিট করা হয়। এটা কনজারভেটর ট্যাঙ্ক ইজ ভেন্টেড টু দ্য অ্যাটমসফিয়ার অ্যাট দ্য টপ, বাতাসের উপরে অ্যাটমসফিয়ারই থাকে একদম উপরে, এবং নর্মাল অয়েল লেভেল ইজ অ্যাপ্রক্সিমেটলি ইন দ্য মিডল অফ দ্য, কনজারভেটরের অর্ধেক পরিমাণ কিন্তু সবসময়ই ভর্তি থাকে। টু এক্সপ্যান্ড অ্যান্ড কন্ট্রাক্ট অ্যাজ দ্য টেম্পারেচার ভ্যারিজ, টেম্পারেচার বাড়ার সাথে সাথে এই অয়েলটা বাড়ে কমে, ওই কনজারভেটরের ভিতরে তেলটা বাড়ে কমে, এটা তো আমি আগেই বলেছি। দ্য কনজারভেটর ইজ কানেক্টেড টু দ্য মেইন ট্যাঙ্ক, মেইন ট্যাঙ্কের সাথে কানেক্ট থাকে, ইনসাইড দ্য ট্রান্সফরমার, ট্রান্সফরমার ভিতরে, হুইচ ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ দ্য ট্রান্সফরমার অয়েল থ্রু দ্য পাইপলাইন, পাইপলাইনটা সবসময় তেল দ্বারা ভর্তি থাকে, কারণ ওখানে তো কনজারভেটর ভিতরে তেল থাকতে হলে এখানেও পাইপলাইনটাও ভর্তি থাকা লাগবে। আচ্ছা, ব্রেদার কন্টেইন সিলিকা জেল, ব্রেদারের কাজ কি বলছি, এটার ভিতরে সিলিকা জেল থাকে যেটা রিমুভ করে ময়েশ্চার ফ্রম এয়ার, বাতাস থেকে, দ্যাট এন্টার্স অ্যান্ড এক্সিটস দ্য কনজারভেশন ট্যাঙ্ক।
কনজারভেশন ট্যাঙ্কের ভিতরে যে বাতাসটা ঢোকে বা বের হয় সেটাকে অবশ্যই কি করতে হবে, ময়েশ্চার রিমুভ করতে হবে। হোয়েন অয়েল লেভেল ইনসাইড ইট চেঞ্জেস, যখন অয়েল লেভেল তেলের লেভেল চেঞ্জ হয়, তেলের লেভেল চেঞ্জ হলে বাতাস ঢোকা লাগবে, যদি নিচে নেমে যায় তাহলে বাতাস ঢুকতে হবে, আবার উপর থেকে বাতাস বের হতে হবে। এই জন্য একটা ব্রেদার, ব্রেদার মানে শব্দ দেখে বোঝা যাচ্ছে যে শ্বাস নেওয়ার যন্ত্রের মতন মনে হচ্ছে, ব্রেথ মানে শ্বাস, তার মানে ওটা একটা বলতে পারি ট্রান্সফরমার মানে শ্বাস নেওয়ার যন্ত্রের মতন। যাই হোক, দ্য এক্সপ্লোশন ভেন্ট ইজ ইউজ টু এক্সপেল বয়েলিং অয়েল, যখন টেম্পারেচার অয়েলের অনেক বেড়ে যায়, হ্যাঁ এটা অনেক বেশি বেড়ে যায় ডিউরিং দ্য হেভি ইন্টারনাল ফল্ট, অনেক ভালো একটা ফল্ট হয়েছে যে ভিতরে তারগুলো সব একত্রিত হয়ে একটা ফল্ট হয়েছে, একদম তেলগুলো হিউজ গরম হয়ে গেছে, তখন কি হবে, এটা বাস্ট হয়ে যেতে পারে, ট্রান্সফরমার খুব দ্রুত এক্সপ্লোশন হতে পারে। এই জন্য ট্রান্সফরমারের মধ্যে বাস্ট যেন না হয় এই জন্য আমরা কি করি, একটা এক্সপ্লোশন ভেন্ট দিয়ে থাকি। এক্সপ্লোশন ভেন্টটা আমি একটু এখানে দেখাই, এই যে এক্সপ্লোশন ভেন্ট, এখান দিয়ে বাতাসগুলো বের হয়ে গিয়ে এটা খুলে দেয়, যেমন প্রেসার কুকারে একটা সেফটি ভালভ থাকে না, ঠিক সেরকম একটা এক্সপ্লোশন হয়ে এইটা এক্সপ্লোশন হলে এখান দিয়ে বাতাসটা বের হয়ে বা তেলগুলো বের হয়ে গিয়ে এটাকে রক্ষা করবে পুরো সিস্টেমটাকে। আচ্ছা যাই হোক, ট্যাপ চেঞ্জার, ট্যাপ চেঞ্জারের কাজ কি? ট্যাপ চেঞ্জার আসলে এটা আমাদের আমরা কখন ব্যবহার করি, এটা বিভিন্ন রেটিংয়ে আমি ভোল্টেজগুলো আমাদের সেকেন্ডারি যে সাইডে আউটপুট ভোল্টেজ, এটা সাধারণত পাওয়ার ট্রান্সফরমারে থাকে, সব ট্রান্সফরমারে থাকে না। তো ট্যাপ চেঞ্জারটা সাধারণত আউটপুট ভোল্টেজ অফ ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজটা ভ্যারি করার জন্য, সহজ কথায় আউটপুট ভোল্টেজ অফ ট্রান্সফরমার ভ্যারি অ্যাকর্ডিং টু ইটস ইনপুট ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ অনুযায়ী সাধারণত ভ্যারি করে। দ্য লোড ডিউরিং লোডেড কন্ডিশন, লোড কন্ডিশন সাপোজ লোড কানেক্ট আছে সেই অবস্থায় ভোল্টেজ অন দ্য আউটপুট টার্মিনাল ডিক্রিজেস, যদি লোড থাকে তাহলে কিন্তু টার্মিনালের ভোল্টেজ কমে যায়, যদি অনেক বেশি লোড থাকে, লোড যত থাকবে টার্মিনালের ভোল্টেজ তত কমে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, হোয়ার্স ডিউরিং অফলোড কন্ডিশন দ্য আউটপুট ভোল্টেজ ইনক্রিজেস, যদি লোড না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি অফলোড কন্ডিশনে লোড কম বা একদমই টোটাল না হয় তখন কিন্তু আউটপুটের ভোল্টেজটা বেড়ে যায়। এই ক্ষেত্রে ইন অর্ডার টু ব্যালেন্স দ্য ভোল্টেজ ভ্যারিয়েশন, এই যে ভোল্টেজের ভ্যারিয়েশন, লোড বাড়লে টার্মিনাল ভোল্টেজ কমে যায়, আবার লোড না থাকলে টার্মিনাল ভোল্টেজ বেড়ে যায়। তো এইটা হচ্ছে ভোল্টেজ ভ্যারিয়েশন যে হচ্ছে, এটাকে আমরা মেনটেন করার জন্য ট্যাপ চেঞ্জার ব্যবহার করে থাকি। ট্যাপ চেঞ্জার এটা আইদার অনলোড টু ট্যাপ চেঞ্জার, আর একটা হতে পারে অফলোড ট্যাপ চেঞ্জার। লোড লোড থাকা অবস্থায় একটা ট্যাপ চেঞ্জার আছে, আর একটা হচ্ছে অফলোড, মানে কোনো লোড নাই সে সময়ও ডিসকানেক্ট করে ট্যাপ চেঞ্জ করা। আর একটা লোড চলতেছে মানে তার মানে এটার সাথে কানেক্টেড, এই যে আমাদের বাসা বাড়ির ফ্যান টিভি এসি ফ্রিজ সব কিছুই লোড, তো এই লোডগুলো সব চলতেছে, এই অবস্থায় ট্যাপ চেঞ্জার, এটাকে অনলোড ট্যাপ চেঞ্জার বলে। আর একটা অফলোড, যখন কোনো লোড নাই তখন অফলোড ট্যাপ চেঞ্জার, মানে ওটাকে ডিসকানেক্ট করে ট্যাপ চেঞ্জ করা হয়। ট্যাপ চেঞ্জ বলতে বোঝায় আসলে ওয়াইন্ডিং এর এখানে আরেকটা সিস্টেম রাখা হয় যাতে ওয়াইন্ডিং এর কয়েলের সংখ্যা প্রাইমারি এবং সেকেন্ডারিতে একটু কমানো বা বাড়ানো যায়। কমানো এবং বাড়ানো গেলে তাহলে কি হবে, আমার যতটুকু লাগতেছে, আমি সাপোজ আমার এখন বাইরে টার্মিনালে ভোল্টেজ বাড়ানো দরকার, যেহেতু এখন লোড অনেক বেশি, তাহলে আমি প্রাইমারি সাইডে একটু বা আমার যে সেকেন্ডারি সাইডের ওয়াইন্ডিং এর সংখ্যা যে পরিমাণ আছে আমি এটা বাড়িয়ে দিলাম একটু, ট্যাপ চেঞ্জ করে ওয়াইন্ডিং এর যেখানে বেশি ট্যাপ আছে সেখানে দিতে পারি। এখানে অত ভালো বোঝা যাচ্ছে না কারণ এটা একটা সরাসরি ভিউগুলো, ভিতরে গ্রাফিক্যাল ভিউ দেখলে আমরা হয়তো বা বুঝতে পারতাম। তো এটা আপাতত আমাদের অতটা জরুরি আপাতত না, আমরা পরবর্তীতে দেখতে পারবো। ইন অ্যান অনলোড ট্যাপ চেঞ্জার দ্য ট্যাপিং ক্যান বি চেঞ্জ, কখন চেঞ্জ করা যায়, উইদাউট আইসোলেটিং দ্য ট্রান্সফরমারকে বিচ্ছিন্ন না করে অনলোড ট্যাপ চেঞ্জারে আমরা চেঞ্জ করতে পারি ফ্রম দ্য সাপ্লাইতে থাকা অবস্থায় আমরা কাজ করতে পারি, কয়েল চেঞ্জ করতে পারি। ইন অ্যান অফলোড ট্যাপ চেঞ্জার এটা হচ্ছে সাধারণত ডিসকানেক্ট করা লাগে ট্রান্সফরমারকে। অ্যাট প্রেজেন্ট বর্তমানে অটোমেটিক ট্যাপ চেঞ্জার ব্যবহার করা হয়। বর্তমানে পাওয়ার ট্রান্সফরমারগুলো তো এগুলো গিয়ে গিয়ে তো কোনো ইঞ্জিনিয়ার ট্রান্স চেঞ্জ করে দিতে পারে না, এই জন্য সেন্সিং সিস্টেম থাকে, অফলোড ট্যাপ চেঞ্জার দিয়ে আমরা এটাকে ট্যাপ চেঞ্জ করে দিতে পারি। এরপরে হচ্ছে আমরা ব্রেদার ব্যবহার করি। ব্রেদার কন্ট্রোলস দ্য ময়েশ্চার লেভেল, এটা আমি আগেই কিন্তু বলছি, এই যে ব্রেদারটার আমরা পিক্টোরিয়াল ভিউ দিয়েছি, হ্যাঁ এটা ময়েশ্চার লেভেল ইন দ্য ট্রান্সফরমার এটা কন্ট্রোল করে। ময়েশ্চার ক্যান অ্যারাইজ হোয়েন টেম্পারেচার ভেরিয়েশন কজ এক্সপ্যানশন এবং কন্ট্রাকশন, টেম্পারেচার যখন বেড়ে যায় তখন হচ্ছে অয়েলগুলো হচ্ছে এক্সপ্যান্ড হবে, প্রসারিত হবে, এবং আবার যখন কমে যাবে টেম্পারেচার কন্ট্রাকশন হবে, তখন ইনসুলেটিং অয়েল
construction of the insulating oil which then causes the pressure to change inside the conservator. তখন আমাদের হচ্ছে প্রেসার কমানোর জন্য চেঞ্জ ইনসাইড দ্য কনজারভেটরের ভিতরে যে প্রেসারটা আছে সেটা কমানোর জন্য আমাদের ওখানে বাতাস এসে প্রবেশ করবে, এয়ারগুলো প্রবেশ করবে। তো প্রেসার চেঞ্জ করা, এটা ব্যালেন্স করা হয় বাই এ ফ্লো অফ অ্যাটমসফেরিক এয়ার। বাহির থেকে একটা এক্সটার্নাল বাতাস, অ্যাটমসফেরিক পরিবেশের যে ন্যাচারাল এয়ার সেটার মধ্যে এন্টার করতে হয়, ইন অথবা আউট হতে হয় কনজারভেটরের মধ্যে, হুইচ ইজ হাউ ময়েশ্চার ক্যান এন্টার দ্য সিস্টেম, যাতে ময়েশ্চার গুলো না ঢুকতে পারে। ইফ দ্য ইনসুলেটিং অয়েল encounters moisture, যদি ইনসুলেটিং অয়েলের মধ্যে ময়েশ্চার ঢুকে যায়, ইট ক্যান এফেক্ট দ্য পেপার ইনসুলেশন, তখন ওই পেপারগুলো, যে পেপার ইনসুলেশন থাকে সেগুলোকে এফেক্ট করবে, এমনকি ইভেন লিড টু ইন্টারনাল ফল্ট তৈরি করবে। দেয়ারফর ইট ইজ নেসেসারি দ্যাট এয়ার এন্টারিং দ্য ট্যাঙ্ক ইজ ময়েশ্চার ফ্রি, অবশ্যই তাহলে এয়ার ভিতরে দিয়ে যে ট্যাঙ্কের ভিতর যে এয়ারটা ঢুকতেছে সেটা অবশ্যই ময়েশ্চার বা আর্দ্রতা শূন্য হতে হবে। The transformers breathers is a cylindrical container, এটা একটা সিলিন্ড্রিক্যাল কন্টেইনার। এই ব্রেদারটা দেখা যাচ্ছে এটাকে সিলিকা জেল দিয়ে আবদ্ধ থাকে। যখন অ্যাটমসফিয়ারে এয়ার পাস করে সিলিকা জেলটা কি করবে, যে জেল অফ দ্য ব্রেদার দ্য এয়ারস ময়েশ্চার ইজ অ্যাবজর্বড, এয়ারের ময়েশ্চার এগুলো অ্যাবজর্ব করে নেবে সিলিকার ক্রিস্টালগুলো। তখন ব্রেদার অ্যাক্টস লাইক অ্যান এয়ার ফিল্টার, সোজা কথা এটা একটা এয়ার ফিল্টার হিসেবে কাজ করতেছে এবং কন্ট্রোল করে ময়েশ্চার লেভেলকে কন্ট্রোল করে ইনসাইড এ ট্রান্সফরমারের ভিতরে ময়েশ্চারের লেভেল কন্ট্রোল করে। ইট ইজ কানেক্টেড টু দ্য এন্ড অফ ব্রেদার পাইপের একদম শেষে ঝুলানো থাকে। তো এইটা থাকলে সুবিধা তো বুঝছি। তো এইগুলো কিন্তু মাঝে মাঝে এই সিলিকা জেলগুলো ড্যামেজ হয় বা আস্তে আস্তে বারবার বাইরের বাতাস নিতে নিতে এটা একটা ডিউ আছে, তো এটা এক্সপায়ার হওয়ার আগে আবার চেঞ্জ করে দেয়। এটার কালারটা বেগুনি কালার হয়ে যায় যখন এটা সাধারণত ডেট শেষ হয়ে যায়, আমরা অনেকেই দেখতে পারি রাস্তার পাশেও এটা দেখবো। আচ্ছা, ট্রান্সফরমারের কুলিং সিস্টেম এবং মেথড, অনেকগুলো কুলিং সিস্টেম আছে। ট্রান্সফরমার ঠান্ডা করার জন্য সাধারণত যেগুলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার সেগুলো তো ছোট সাইজের থাকে, এগুলোর রেটিং, ক্যাপাসিটি রেটিং, এমভিএ রেটিং অনেক কম থাকে, কেভিএ রেটিং অনেক কম থাকে, যার কারণে এগুলো লাগে না। যদি এগুলো বড় হয় তাহলে সেখানেও হয়তো বা লাগতে পারে। তো আপাতত আমরা যদি আমাদের পাওয়ার ট্রান্সফরমার কথাই বলি, সেখানে যেসব কুলিং সিস্টেম ব্যবহার করে এগুলো কিছু মেথডের নাম, সিস্টেমের নাম, যেমন ওন্যান। এটার পুরো রূপ হচ্ছে অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল। তার মানে বাতাস, ন্যাচারাল বাতাস দিয়ে, এয়ার ন্যাচারাল বাতাস এবং ন্যাচারাল অয়েল দিয়ে। যেমন আমাদের এমনিই তো ইনসুলেটিং অয়েল থাকে, তাহলে এই অয়েলগুলো এখান থেকে বের হয়ে আবার এই যে এরকম, এটাকে বলা হয় রেডিয়েটর। আমরা আগে বলছিলাম পাইপের মতো সিস্টেম, এগুলোকে রেডিয়েটর বলে, আর বর্তমান যে পাতলা এগুলোকে ফিন বলে। যাই হোক, তো এটার ভিতর দিয়ে অয়েলগুলো কিন্তু এখান থেকে নিচে আসতেছে, আবার এখান থেকে এসে নিচে আসতেছে। এটা কিন্তু ওন্যান, হ্যাঁ, অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল। বাতাস, বাহিরের বাতাস দিয়ে ঠান্ডা হচ্ছে এবং অয়েল দিয়ে, এটা হচ্ছে ওন্যান। ওন্যাফ কি? অয়েল ন্যাচারাল, এয়ার ফোর্স। অয়েল ন্যাচারাল, এই অয়েল তো এমনি ন্যাচারালি যাচ্ছে, এটা থাকবে এরকম রেডিয়েটর থাকবে। আর এয়ার ফোর্স, এখন এয়ার ফোর্সটা মানে হচ্ছে এখানে ফ্যানের ব্যবস্থা থাকবে। ট্রান্সফরমার ঠান্ডা করার জন্য অনেক বড় বড় ট্রান্সফরমারে বড় বড় ফ্যান থাকে, ফ্যানের সিস্টেম এয়ার ফোর্স। ওফ্যাফ, অয়েল ফোর্স, এয়ার ফোর্স। অয়েল তেলটাও হচ্ছে ফোর্স করা হয়, একটা মিটার থাকে বা একটা মোটর সিস্টেম থাকে যেটা ফোর্স করে অয়েলগুলো বারবার আনা নেওয়া করতে হয়, উপরের থেকে নিচে, নিচ থেকে উপরে বারবার বাহিরে আনে ঠান্ডা করে, আবার ফোর্স করে, মানে আনতেছি আবার দিতেছি ঠান্ডা করে, এটা। আর এয়ার ফোর্সটা হচ্ছে এরকম বাহিরে ফ্যান থাকে, এটাই সাধারণত এয়ার ফোর্স। ওএফ, ডাব্লিউএফ, এটা হচ্ছে অয়েল ফোর্স, ওয়াটার ফোর্স। এই অয়েল ফোর্স, ওয়াটার ফোর্সটা সাধারণত বড় ট্রান্সফরমারে আমরা অনেকে দেখে থাকি যে অয়েলগুলো সাধারণত ফোর্স করে মোটর সিস্টেম করে আমরা বের করে নিয়ে আসি, আবার ভিতরে দেই। আর ওয়াটার ফোর্স বলতে আমরা বাহিরে একটা শাওয়ারের মতন, ঝর্ণার মতন সিস্টেম থাকে, যদি কোনো কারণ অনেক গরম হয়ে যায় সেন্সিং করে, ওইগুলো চালু হয়ে গিয়ে ওটাকে ঠান্ডা করে, এটা হচ্ছে ওয়াটার ফোর্স। আচ্ছা, যাই হোক, ইউজেস অফ ট্রান্সফরমার অয়েল। ট্রান্সফরমার অয়েলের ব্যবহার যেটা আছে সেটা আমি একটু বলি। ট্রান্সফরমার অয়েল ব্যবহার করা হয় অয়েল ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সফরমার ইনসুলেট
স্টপ আর্কিং, ভিতরে আর্কিং কমানোর জন্য ইনসুলেশন দরকার হয়। সোজা কথা, ইনসুলেশনের কারণে ইনসুলেশন পারপাজে আমরা ট্রান্সফরমার অয়েল ব্যবহার করি। আর করোনা ডিসচার্জ, করোনা ইফেক্ট আমরা নাম শুনছি, যে হাই ভোল্টেজের মধ্যে দুইটা ওয়্যারের মাঝখানে যে ডিফারেন্স থাকলেও সেখানে একটা ফ্লাক্সের কারণে একটা ওয়্যার থেকে আরেকটা ওয়্যারে কারেন্ট পাস হয়, এটাকে করোনা ডিসচার্জ আমরা সাধারণত বলে থাকি। তো এই যে করোনা ডিসচার্জ, এটাও কমানোর জন্য ট্রান্সফরমার লাগবে। আর ডিসিপেট দ্য হিট অফ ট্রান্সফরমার, ট্রান্সফরমারের হিট কমানোর জন্য সহজ কথা ট্রান্সফরমার অয়েলটা কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়। আর হচ্ছে ইনসুলেট স্টপ আর্কিং, এই কথাটা যদি কঠিন মনে হয় সহজ দুই ভাষায় আমরা বলতে পারি, ইনসুলেশন অ্যান্ড কুলিং দুই পারপাজে ব্যবহার করা হয়, ইনসুলেটিং এবং কুলিং পারপাজে। আচ্ছা, দেয়ার আর টু মেইন টাইপস অফ ট্রান্সফরমার, দুই প্রকার ট্রান্সফরমার অয়েল ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্যারাফিন বেসড ট্রান্সফরমার অয়েল, একটা হচ্ছে ন্যাপথা বেসড ট্রান্সফরমার অয়েল। মেইনলি মিনারেল ইনসুলেটিং অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ কেমিক্যাল, বিভিন্ন ধরনের ইনসুলেটিং অয়েল ব্যবহার করা হয় ট্রান্সফরমারে। ইনসুলেটিং অয়েল, তার মধ্যে কেমিক্যালও আছে। মূলত দুইটা কেমিক্যাল বলি আর ইনসুলেটিং অয়েল বলি, সাধারণত অ্যাসকারেল এবং পাইরোকলার ইজ এক্সটেন্সিভলি ইউজ, এটা খুব বেশি ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে এর কমার্শিয়াল নাম, অ্যাসকারেল এবং পাইরোকলার, এটা হচ্ছে কমার্শিয়াল নাম। এটা সাধারণত আমরা অ্যাসকারেল বলে থাকি ট্রান্সফরমারের তেলের নাম বললে। এই আর কেমিক্যাল নাম যদি বলি, তাহলে ট্রান্সফরমারের কেমিক্যাল নেম অফ ট্রান্সফরমার অয়েল ইজ হাইড্রো ট্রিটেড লাইট ন্যাপথানিক ডিস্টিলেট। তো এটা হচ্ছে কেমিক্যাল নেম ট্রান্সফরমার অয়েলের। আচ্ছা, এখন আমি দেখাবো, অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকি যে স্যার ট্রান্সফরমারে আমরা যদি পাশে দাঁড়াই অনেক শব্দ শুনতে পাই, আসলে শব্দটা কেন হয়, ট্রান্সফরমারে এই শব্দটা কোত্থেকে? আসলে ট্রান্সফরমারে এটা একটা নয়েজ, এটাকে বলা হয় হিউমিং সাউন্ড। তো আমি একটি কোশ্চেন আকারে দিয়েছি, হোয়াই ট্রান্সফরমার প্রডিউস হিউমিং সাউন্ড? Transformer noise is caused by phenomenon which causes a piece of magnetic sheet steel to extend itself. ট্রান্সফরমার যে নয়েজ হয়, সেই নয়েজটা সাধারণত ঘটে থাকে, এটা একটা ঘটনা, এই ঘটনাটা ঘটে থাকে ম্যাগনেটিক শিট স্টিলগুলো, এগুলো হচ্ছে এক্সটেন্ড হয় এবং যখন এটা ম্যাগনেটাইজ হয়, সাপোজ আমি ফ্লাক্স এখানে সাপ্লাই দিলাম, তখন এই কোরগুলোর মধ্যে দিয়েও তো যে শিট স্টিলগুলো আছে তার মধ্যে দিয়েও কারেন্ট পাস হচ্ছে, তাহলে ওগুলো কি হবে? ম্যাগনেটাইজ হচ্ছে। আর ম্যাগনেটাইজ যখন হয়, সাপোজ এসি কারেন্টের ক্ষেত্রে উপরে দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ, তো নিচের দিকে যদি নেগেটিভ হয়, তার উপরের দিকটাকে যদি ধরি ম্যাগনেটাইজ, তার মানে উপরের কারণে যদি ম্যাগনেটাইজ হয়, নিচের সাইকেলের কারণে কি হবে? ডিম্যাগনেটাইজ হবে। তো এখন কি হবে, যে এই ম্যাগনেটাইজেশনের কারণে, হ্যাঁ, অরিজিনাল সাপোজ যখন এই ম্যাগনেটাইজ হয়, তখন কি হবে? এটা একটু প্রসারিত হয়, ম্যাগনেটিক শিটগুলো একটু প্রসারিত হয়। এই প্রসারণটা এতটা যে আমাদের খালি চোখে দেখা যায় না, তো এতটাই কম, অনেক ছোট। আর ডিম্যাগনেটাইজ হওয়া বলতে, যখন বিপরীত দিকে আসতেছে তখন আবার এটা ডিম্যাগনেটাইজ হচ্ছে, ম্যাগনেটাইজেশন প্রপার্টি আবার হারায় ফেলতেছে, তখন আবারও সে আগের কন্ডিশনে চলে আসতেছে ওই শিট স্টিলটা। তো এই অবস্থাটাকে আমরা সায়েন্টিফিক্যালি বলে থাকি ম্যাগনেটোস্ট্রিকশন। এই ঘটনার কারণেই সাধারণত সাউন্ডটা হয়ে থাকে। এ ট্রান্সফরমার ইজ ম্যাগনেটিক্যালি এক্সাইটেড বাই অ্যান অল্টারনেটিং ভোল্টেজ। অল্টারনেটিং ভোল্টেজের দ্বারা ট্রান্সফরমার সাধারণত আমরা এক্সাইটিং বা সোর্স হিসেবে ব্যবহার করে থাকি, এবং কারেন্ট, অল্টারনেটিং ভোল্টেজ এবং কারেন্টকে, যাতে ইট বিকামস এক্সটেন্ডেড। এতে কি হয়? এটা ম্যাগনেটিক শিটগুলো একটু বাড়ে এবং কন্ট্রাক্টেড এবং সংকুচিত হয় এবং প্রসারিত হয়, এবং দুইবার হয়, যেহেতু একটা ফুল সাইকেলে ম্যাগনেটাইজেশন হয় দুইবার, একবার ম্যাগনেটাইজেশন হচ্ছে আর একবার ডিম্যাগনেটাইজ হচ্ছে, পজিটিভে ম্যাগনেটাইজ হচ্ছে, নেগেটিভে ডিম্যাগনেটাইজ হচ্ছে। তো এই যে দিক পরিবর্তন, সহজ কথা, দিক পরিবর্তনের কারণে ম্যাগনেটাইজেশনের একবার ম্যাগনেটাইজ, একবার ডিম্যাগনেটাইজ, একবার এক্সটেন্ড শিট এক্সটেন্ড হচ্ছে, আর একবার কন্ট্রাক্ট হচ্ছে, সংকুচিত হচ্ছে। এর কারণে হচ্ছে কি, ম্যাগনেটিক শিটগুলো যেহেতু ল্যামিনেটেড খুব কাছাকাছি থাকে, তো এরা একটু বাড়ে এবং কমে, এই জন্য একটা আর একটার সাথে একটু কি হয়, ভাইব্রেশনের মতন মনে হয়। যখন খুব দ্রুত হয়, যেহেতু 50 সাইকেল 50 হার্জ সেকেন্ডে, তখন এটা খুব দ্রুত হওয়ার কারণে এটা কি হবে, ফ্রিকোয়েন্সি বেশি হয়। ফ্রিকোয়েন্সি, এই যে 50 হার্জ ফ্রিকোয়েন্সির কারণে এটা খুব ভাইব্রেশন করে, আর এই ভাইব্রেশনটাকে আমরা বাহিরে একটা সাউন্ড আকারে শুনতে পাই, সেইটাকে বলতেছি আমরা হিউমিং সাউন্ড। আচ্ছা, যাই হোক,
হ্যাঁ, আশা করি অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দিয়েছি। তারপরেও এইটা আমরা অনেকেই অনেক আমাদের নিচের লেভেলে অনেকের কাছেই দেখেছি, ছোটদের বইও আছে, যে ভোল্টেজ ট্রান্সফরমার রেশিও এটাকে কে দ্বারা প্রকাশ করি। এইটা আমি নিয়েছি বিএল থেরেজার বই থেকে, অ্যান ইলেকট্রিক্যাল টেকনোলজি, এটা হচ্ছে বিএল থেরেজার ভলিউম 2 থেকে। যাই হোক, এটা হচ্ছে ই টু বাই ইয়ন ইকুয়াল টু এন টু বাই এন অন ইকুয়াল টু কে, অথবা এখানে দেখতে পারি ভি ওয়ান বাই ভি টু আই টু বাই আয়ন। হুম, এইটার ব্যস্ত অনুপাতিক, কারেন্টের কিন্তু ব্যস্ত অনুপাতিক এখানে সম্পূর্ণ লেখা নেই। তাহলে ই টু বাই ইয়ন ইকুয়াল টু এন টু বাই এন অন। আর একটা বলতে পারি ভি টু বাই ভি অন, মানে ই টু আর ভি টু সমান, তাহলে ভি টু বাই ভি অন। আর এখানে কারেন্টটা শুধুমাত্র ডিফারেন্স, কারেন্টটা কি হবে, আই আইঅন বাই আই টু, মানে এটার উল্টা হবে। এটা কে কোনটাকে ধরতেছে একটু দেখে নেব, এগুলো আমাদের পরবর্তীতে লাগবে। যাই হোক, দিস কনস্ট্যান্ট কে ইজ নোন অ্যাজ ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, এইটা কি বলা হয়, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও। যদি পাক সংখ্যা, যেটা আমরা বাংলায় আগে পড়ে আসছি, সেটাই হচ্ছে কয়েলের ওয়াইন্ডিং, সেই এন টু এর মান যদি বড় হয়, তার মানে সেকেন্ডারি সাইডের কয়েলের প্যাচ সংখ্যা যদি বেশি হয়, তাহলে ট্রান্সফরমারটাকে বলবো স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি সেকেন্ডারি সাইডের কয়েলের সংখ্যা যদি কম হয়, এনন এর তুলনায় পাক সংখ্যা বা যেটাই বলি না কেন, কে এর মান দিয়ে সেটা চিন্তা করতে পারি, তাহলে কে এর মান যদি লেস দ্যান 1 হয়, তাহলে এটা স্টেপ ডাউন, আর কে এর মান এক্ষেত্রে বড় হলে এটা স্টেপ আপ। তাহলে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হবে, ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজ ভোল্ট অ্যাম্পিয়ার, মানে পাওয়ার বলছে পি ইকুয়াল টু ভিআই, সেখান থেকে ভোল্ট অ্যাম্পিয়ার। আর ট্রান্সফরমার ক্ষেত্রে সাধারণত ভোল্ট অ্যাম্পিয়ার বলে থাকি, ট্রান্সফরমার ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার আউটপুট ভোল্ট অ্যাম্পিয়ার সমান, এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে। আচ্ছা, কারেন্ট আর ইন দ্য ইনভার্স রেশিও অফ দ্য ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, কারেন্টটা কথা কি বলছে, এটা হচ্ছে ইনভার্স, কিন্তু এই ভোল্টেজের থেকে ইনভার্স। এখানে ই টু উপরে যদি হয়, ই টু বাই ইয়ন ইকুয়াল টু এন টু বাই এন অন, তাহলে এখানে হবে কারেন্টের ক্ষেত্রে আই অন বাই আই টু ইকুয়াল টু ই টু বাই ইয়ন, মানে উল্টা। তার মানে কে এর মানটা কি হবে, যদি আমি উল্টায় উপরে লিখি আই টু বাই আইয়ন, তাহলে কে এর মান হয়ে যাবে কিন্তু এর জন্য কি হবে, এই কারেন্টের জন্য আই টু বাই আইয়ন যেহেতু উল্টা, তাহলে কি হবে, আই টু বাই আইয়ন ইকুয়াল টু উল্টা ভি ওয়ান বাই ভি টু সমান অন বাই কে, এই যে ব্যস্ত অনুপাতিক ইনভার্স রেশিও। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে সবাইকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য